আসসালামু আলাইকুম। আমি ডক্টর শাহিন ফয়সাল, বিডিএস ফ্রম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ অ্যান্ড এফসিপিএস ট্রেনি হিসেবে আছি কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিক্স ডিপার্টমেন্ট অফ বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। আচ্ছা, আমাদের আজকের যে টপিকসটা সেটা হচ্ছে ইমিউনোলজি। আমরা জানি ইমিউনোলজি হচ্ছে আমাদের পেপার থ্রির মধ্যে পড়ে। আমরা যদি সিলেবাস দেখি, সিলেবাসে এখন ওই পেপার থ্রির মধ্যে রাখা হয়, কিন্তু যদিও এখন আমাদের আসলে পেপার ওয়ান, পেপার টু, পেপার থ্রি এরকম করে আসে না, কিন্তু মানে আলাদা আলাদা পরীক্ষা হয় না। কিন্তু আমাদের সিলেবাসে যেহেতু পেপার থ্রি, আমরা পেপার থ্রি যদি অ্যাসপেক্টটা চিন্তা করি, আমরা জানি পেপার থ্রিতে আমাদের এই জেনারেল প্যাথোলজি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি এবং মাইক্রোবায়োলজির মধ্যে আর একটা টপিক হচ্ছে আমাদের ইমিউনোলজি। এখন এই ইমিউনোলজির মধ্যে আমাদের ইমিউনোলজি কেমন ইম্পর্টেন্ট সেটা নিয়ে একটা প্রশ্ন হতে পারে। দেখেন, ইমিউনোলজি থেকে কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো খুব সহজ সহজ প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসে, এবং কঠিন প্রশ্ন বা একটু ডিপলি চিন্তা ভাবনা এসপিএ টাইপের আপনার ভাবতে হবে এটা কি ওটা কি। সেইখান থেকে দেখা যায় যে একটা জায়গা থেকেই বেশিরভাগ প্রশ্নটা একটু ঘুরিয়ে ফিরে আসতেছে, সেটা হচ্ছে হাইপার সেন্সিটিভ রিয়াকশন বা এই ধরনের প্রশ্ন থেকে। সেটা হতে পারে অ্যানাফাইল্যাক্সিস, সেটা হতে পারে এইচবিও, ব্লাড ট্রান্সফিউশন মিসম্যাচ, তারপর হতে পারে টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি, কন্টাক্ট ডার্মাটাইটিস, যাই যেটাই। তো কিন্তু খুব বেশি কঠিন প্রশ্ন আসলে আমাদের পেপার থ্রিতে মাইক্রোবায়োলজি, ইমিউনোলজি, প্যাথোলজি কোনোখান থেকেও আসে না। আমাদের মেনলি যে হার্ড টপিকস বা একটু উল্টাপাল্টা বা একটু চিন্তা ভাবনার যে প্রশ্নটা, সেটা মেনলি হচ্ছে আমাদের কাউসান বেসটা থাকে। কিন্তু কাউসান বেস থাকা সত্ত্বেও আমাদের দেখেন এখানে সহজ প্রশ্ন থাকবে, এবং এর মানে হচ্ছে আপনার এগুলো কোনোটা মিস করা যাবে না। এখান থেকে আপনার যা যা প্রশ্ন আসবে আপনার সকল প্রশ্ন রাইট করতে হবে, এখান থেকে ভুল করলে বিপদে পড়বেন। আচ্ছা, এটা হচ্ছে একটা কথা। এবং আর একটা কথা হচ্ছে এখান থেকে কঠিন প্রশ্ন আসে একটু কম, এবং প্রশ্নের নাম্বারটা সেটা একটা বলা যে কতটুকু প্রশ্ন আছে। দেখেন, আমাদের এই ইমিউনোলজি যে চ্যাপ্টারটা দেখা যায় যে অনেক চ্যাপ্টারের সাথে সম্পর্কিত। যেমন ইনফ্লামেশনের সাথে সম্পর্কিত, ম্যাক্রোফেজ আপনি এখানেও পড়বেন, ওখানেও পড়বেন, সাইটোকাইনস এখানেও পড়বেন, ওখানেও পড়বেন। তারপর মাইক্রোবায়োলজি, সুপার এন্টিজেন আপনি এখানেও পড়বেন, ওইখানেও পড়বেন, ঠিক আছে। কোনটায় কোন অ্যান্টিবডি কাজ করে, ভ্যাকসিন গুলা কি কি, এগুলো আপনি ইমিউনোলজিতে পড়বেন, মাইক্রোবায়োলজিতে পড়বেন। তো আপনি যদি এরকম করে চিন্তা করেন যে ইমিউনোলজি টপিকস থেকে কতগুলো প্রশ্ন আছে, তাহলে আপনি দেখা যাবে 4টা 5টা প্রশ্ন আসতে পারে। কিন্তু সোল ইমিউনোলজি, একেবারে ইমিউনোলজি বাদে মানে অন্য কোনো টপিকস বাদে নাই, সেরকম টপিকস থেকেও আপনার প্রতিবার দেখা যাচ্ছে যে 2টা কি 3টা প্রশ্ন আসে। তো আমাদের এটা ভালোভাবে ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। কিন্তু আমি আবারও বলতেছি, এটা নিয়ে আসলে খুব বেশি কঠিন প্রশ্ন এখান থেকে বিসিপিএস এর প্রশ্ন আসে না। আমরা একটু সহজ সহজ করে একটু সুন্দরভাবে যে যে টপিকস গুলো আপনাদের লং ক্লাসে বা লেকচার ক্লাসে পড়তে বলা হয়েছে, আমরা ওই টপিকস গুলোই দেখবো। এবং কিন্তু যখন সলভ ক্লাসের পরীক্ষা হবে তখন আসলে কিছু কঠিন টপিকস আপনাদের রাখতে হয়। সেই হিসেবে কিছু কঠিন কঠিন প্রশ্ন, একটু সিনারিও বেস, একটু এরকম বেস কিছু প্রশ্ন রাখা হয়েছে। কিন্তু আমরা মনে রাখবো, আমাদের মেন ফোকাসটা থাকবে কাউসানের উপর, কিন্তু আমরা এগুলো পড়বো শুধুমাত্র ততগুলোই পড়বো যতগুলো আমাদের লং ক্লাসে পড়তে বলা হয়েছে। ঠিক আছে, লং ক্লাসে পড়তে যেগুলো বলা হয় না সেইগুলো আসলে আমরা এই টপিকসে পড়ে আমরা সময় নষ্ট করার বা আমাদের শ্রম মেধা নষ্ট করার কোনো দরকার নেই। আমরা এখন শুরু করি। ইমনোলজি এমসিকিউ প্রথমে 15টা এবং পরবর্তীতে আছে হচ্ছে আমাদের 2টা এসপি। ওকে। আচ্ছা, প্রথম যে প্রশ্নটাতে বলা হয়েছে যে আমাদের হচ্ছে ইননেট ইমিউনিটি কম্প্রোমাইজ কম্প্রোমাইজ এই ইননেট ইমিউনিটির মধ্যে কি কি আমাদের আছে। দেখেন, আমরা ইননেট ইমিউনিটি আর একটা হচ্ছে অ্যাডাপটিভ ইমিউনিটি, 2টা ইমিউনিটিকে আমরা ভাগ করতে পারি। ইননেট ইমিউনিটির গুলো কোনগুলো? যে ইমিউনিটি গুলো হচ্ছে আমাদের জন্ম থেকে আমাদের শরীরে প্রেজেন্ট থাকে, এবং যেটা আমাদের অর্জন করতে হয় না। ইমিউনিটি 2 প্রকার, একটা আমাদের অর্জন করতে হয়, যেটা আমরা অর্জিত হয়েই এই দুনিয়াতে আসি, সেটা বলা ইননেট ইমিউনিটি, আর একটাকে বলা হচ্ছে অ্যাডাপটিভ ইমিউনিটি, তাই না? তো এখন ইনেট ইমিউনিটির মধ্যে কয়টা ভাগে ভাগ আছে? ইমিউনিটিকে আমরা ফার্স্ট লাইন ডিফেন্স, সেকেন্ডারি ডিফেন্স এরকম ভাগ করতে পারি। এখন আমরা যদি দেখি যে ইনেট ইমিউনিটির মধ্যে কি কি ব্রাঞ্চ আছে বা কি কি কম্প্রোমাইজ গুলো আছে, আমরা জানি কেরাটিন লেয়ার অফ দ্য স্কিন, এটা অবশ্যই আমাদের কি হিসেবে কাজ করবে? একটা ইনেট ইমিউনিটি হিসেবে কাজ করে, ফার্স্ট লাইন ডিফেন্স হিসেবে আমাদের স্কিনটাই হচ্ছে কি করে আমাদের ইমিউনিটি দেয়, যাতে মাইক্রোবস গুলো আমাদের মধ্যে ইন্টার না করতে পারে। কমপ্লিমেন্ট সিস্টেমও আমাদের প্রথম থেকেই থাকে, এবং কমপ্লিমেন্ট দেখা যায় যে কিছু কমপ্লিমেন্ট সিস্টেম আছে যেগুলো অ্যাক্টিভ হতে আমাদের যেমন আইজিএম আইজিজি লাগে, সেই ধরনের কমপ্লিমেন্ট না চালু মানে সিস্টেম অ্যাক্টিভেশন না হতে পারলেও কিছু কমপ্লিমেন্ট সিস্টেম যেগুলো যদি আমরা অল্টারনেটিভ পাথে, লেকটিন পাথে, এরকম পাথে যদি চিন্তা করি, সে সকল কমপ্লিমেন্ট পাথে কিন্তু চলতে পারে। আমরা জানি যে অ্যাক্টিভ ক্লাসিক্যাল পাথে বা মেন যে পাথওয়েটা আছে, এই পাথওয়ে আমাদের তৈরি হতে আইজিএম বা আইজিজির প্রয়োজন হচ্ছে, তাই না? তো সেটা না থাকলে অন্যগুলো যেগুলো প্রয়োজন হচ্ছে না, সেগুলোতে আমাদের কমপ্লিমেন্ট কম্পোনেন্ট সিস্টেম অ্যাক্টিভেশন হতে পারবে। পরবর্তী তার একটা আছে ব্যাসোফিল।
ব্যাসোফিল আমাদের কিসের মধ্যে পড়বে না? ইনেট ইমিউনের মধ্যে পড়বে না। এনকে সেল এটা আমাদের ইনেট ইমিউনের মধ্যে পড়বে। এই যে এটার মধ্যে হবে হচ্ছে ইসিনোফিল, হ্যাঁ, এটার মধ্যে হবে হচ্ছে ইসিনোফিল। ইসিনোফিল এই যে পার্ট অফ আপনার ইনেট ইমিউনিটি, বাট ব্যাসোফিলের কথা এখানে কিন্তু নাই। আমরা যদি এখানে দেখি, দেখেন ইনেট ইমিউনের মধ্যে আছে কমপ্লিমেন্ট এন্ড হচ্ছে নিউট্রোফিল, বি সেল, অ্যান্টিবডি আর হচ্ছে ম্যাক্রোফেজ, ন্যাচারাল কিলার সেল। এগুলো ইনেট ইমিউনিটির মধ্যে পড়ে, যদিও ইনেট ইমিউনিটির একটা বড় একটা চার্ট আছে, সেই চার্টটা এখানে রাখা হয় নাই, আপনাদের শীটে আছে, বইতেও আছে। এর পরবর্তী যে চার্টটা ওইটার মধ্যে আপনারা দেখবেন এনকে সেলের কথা বলা হয়েছে, ক্যারাটিন লেয়ার অফ দ্য স্কিন, আরো যে ফার্স্ট লাইন ডিফেন্স, সেকেন্ড লাইন ডিফেন্স, এরকম ভাগ করে বলে দেওয়া হয়েছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, যে ফাংশন অফ দ্য টি সেল, দেখেন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, টি সেল বি সেলের ফাংশন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তাই না? তো দেখেন ট্রান্সপ্লান্ট গ্রাফট রিডাকশন, হ্যাঁ গ্রাফট রিডাকশন আসলে আমাদের টি সেলটা করে, কিন্তু অ্যানাফাইলেটিক শক আসলে আমাদের টি সেলের সাথে ওরকম করে কোনো সম্পর্ক নাই, তার মানে এটা আসলে নট ট্রু। তারপরে হোস্ট ডিফেন্স এগেইনস্ট ফাঙ্গাই, হ্যাঁ এই ফাঙ্গাসের প্রত্যেকটা ব্যাকটেরিয়া দেয়। অপশনাইজ ব্যাকটেরিয়া না, অপশনাইজ সে আসলে করে না, কারণ অপশনাইজ সে কোথায় করবে? অপশনাইজ যেগুলো করে, হ্যাঁ, আমরা আইজিজি, সি3বি বা ম্যাক্রোফেজ যদি দেখি, সেই সেলগুলা মানে এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, এই তো অপশন, সরি, অপশনাইজেশন কারা করে? যারা হচ্ছে আপনার যে সেই ধরনের যে জিনিসগুলো যেটা হচ্ছে ব্যাকটেরিয়ার সাথে লেগে এটাকে আপনার অ্যান্টিজেনের সাথে এটাকে স্টিমুলেট করে বা হচ্ছে ইনফ্লুয়েন্স করে, তাই না? সেগুলো বলে অপশনাইজ। এটা আসলে টি সেলের কোনো অপশনাইজিং এর কোনো ফ্যাক্টর নাই, সে আরো কি করে ব্যাকটেরিয়াকে সরাসরি কিলিং এর দিকে যেতে চায়। তারপর অটো ইমিউনিটি, হ্যাঁ অটো ইমিউনিটির সাথে টি সেলের একটা সম্পর্ক আছে। আমরা যদি ফাংশনটা দেখি, দেখেন এখানে আমরা খেয়াল করব, এটা কিন্তু খুব সুন্দর করে আমরা এটা পড়ে ফেলবো, ঠিক আছে? হোস্ট ডিফেন্স এগেনিস্ট, হোস্টেল ডিফেন্স এগেনিস্ট করে, দেখেন ফাঙ্গাই, ভাইরাস ইনফেক্টেড সেল, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভাইরাস ইনফেক্টেড সেল, হ্যাঁ। তারপর স্পেশালি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, অ্যালার্জি, এটা হচ্ছে আমার অটো ইমিউনিটির মধ্যে পড়তেছে। টিউমার অ্যান্ড গ্রাফট রিজেকশন, গ্রাফট অ্যান্ড টিউমার রিজেকশন, আর একটা হচ্ছে রেগুলেশন অফ দ্য অ্যান্টিবডি রেসপন্স, এটা হেল্পও করতে পারে, সাপ্রেসও করতে পারে। পরবর্তী প্রশ্ন হচ্ছে ম্যাক্রোফেজ। আচ্ছা, দেখেন এই প্রথম যে প্রশ্নটা বলা হয়েছে, মেনলি সকল প্রশ্ন হচ্ছে আপনার এখানে ফাংশন, কিন্তু প্রথম প্রশ্ন হচ্ছে ড্রাইভ থেকে নেওয়া। ম্যাক্রোফেজ আসলে কোত্থেকে আসে? ম্যাক্রোফেজ আসে হচ্ছে ড্রাইভ ফ্রম দ্য বোন মেরু ইন আর্লি ফেটাল পিরিয়ড। দেখেন আর্লি ফেটাল পিরিয়ডে আসলে আমাদের ম্যাক্রোফেজ থাকার মতো, মানে আর্লি ফেটাল পিরিয়ডে আমাদের তো বোন মেরু থাকে না, বা বোন মেরু থেকে আমাদের এটা উৎপন্ন হয় না, এটা আমাদের আর্লি ম্যাক্রোফেজ উৎপন্ন হয় কোত্থেকে? আমরা জানি ম্যাক্রোফেজ কি, মোনোসাইট, মোনোসাইট আমাদের টিস্যুতে যাবে, টিস্যুতে যেয়ে সেটা আপনার ডিফারেন্সিয়েশন মানে কিছু চেঞ্জেস এর মাধ্যমে সেটা কি হবে? ম্যাক্রোফেজ হবে, তাই না? তো এবং এই সকল সেলগুলো আপনাদের মেনলি কোত্থেকে আসে? ইয়ক সেক থেকে আসে বা লিভার থেকে আসে। ইয়ক সেক এন্ড হচ্ছে লিভার, প্রথমে ইয়ক সেক, পরবর্তীতে আসে হচ্ছে লিভার থেকে, ঠিক আছে? আর ডেভেলপমেন্ট হয় বোন মেরু হয় হচ্ছে অ্যাডাল্ট লেভেলে। ওকে, দেখেন সেল ইন দা বোথ ইনেট অ্যান্ড অ্যাডাপটিভ ইমিউনিটি, হ্যাঁ এই ইনেট এবং ম্যাক্রোফেজ আসলে ইনেট ইমিউনিটির অংশ, আবার হচ্ছে অ্যাডাপটিভ ইমিউনিটির মধ্যেও অংশের মধ্যে এটা আসবে। পরে যে সেক্রেশন অফ দ্য পুরো ইনফ্লামেটরি সাইটোকাইন্স, হ্যাঁ সে অনেক ধরনের ইনফ্লামেটরি সাইটোকাইন্স রিডিউস করে, হ্যাঁ সে আবার এন্টি ইনফ্লামেটরি সাইটোকাইন্স রিডিউস মানে করতে পারে, কিন্তু সে কিন্তু সাধারণত কোনটা করে? পুরো ইনফ্লামেটরি সাইটোকাইন্স গুলোই রিলিজ করে। কেন? কারণ এটা সাধারণত হচ্ছে ক্লাসিক্যালি অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ গুলো হচ্ছে আমাদের এই পুরো ইনফ্লামেটরি সাইটোকাইন্স গুলো রিলিজ করে, এবং হচ্ছে অল্টারনেটিভলি অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ হচ্ছে আমাদের অ্যান্টি ইনফ্লামেটরি সাইটোকাইন্স রিলিজ করে বা সেক্রেশন করে। প্রেজেন্ট অফ দ্য অ্যান্টিজেন টু সাইটোটক্সিক টি সেল, হ্যাঁ সে হচ্ছে আমাদের যেহেতু অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, এটাকে কি বলা হয়? অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। সে আমাদের টি সেলের কাছে হচ্ছে আমাদের এটাকে প্রেজেন্ট করে, কিন্তু এটা কখনোই কি হবে না? সাইটোটক্সিক টি সেল হবে না, সাইটোটক্সিক হবে না, এটা হবে হচ্ছে আমাদের হেল্পার টি সেল। কি সেল? হেল্পার টি সেল, ঠিক আছে? তারপর হচ্ছে সেক্রেশন অফ দ্য লাইসোজোম এন্ড এই ধরনের এনজাইম সে কি করে? রিলিজ করে। আমরা যদি এখানে দেখেন সেক্রেশন অফ দ্য লাইসোজোম এনজাইম, প্রোটিয়েজ, নিউক্লিয়েজ, এই ধরনের এনজাইম সে কি করে? রিলিজ করে, এবং এন্টিজেন প্রেজেন্ট করে কোথায়? আমাদের হচ্ছে এন্টিজেন প্রেজেন্ট সেল ইন অ্যাসোসিয়েশন অফ দ্য এই টু CD4 পজিটিভ হেল্পার টি সেল। কই করলো? CD4 পজিটিভ হেল্পার টি সেলে সে রিলিজ করলো। তারপর হচ্ছে সে আমাদের আরো কিছু করেছে কি? ইনফ্লামেটরি সাইটোকাইন্স। দেখেন ইন্টারলিউকিন 1 একটা কোন ধরনের সাইটোকাইন্স? অবশ্যই এটা পুরো ইনফ্লামেটরি সাইটোকাইন্স, এবং আরো কিছু সে করে, যেমন ইন্টারলিউকিন 6, ইন্টারলিউকিন 8, তারপর হচ্ছে টিউমার নেক্রোজিং ফ্যাক্টর আলফা, এগুলো সে সেক্রেশনের সেক্রেশন সে করে। পরবর্তীতে আছে হুইজ ইনেট ইমিউনিটি। দেখেন এটা আসলে আপনার প্রশ্নটা খুবই সহজ, আপনার একটু বুঝতে হবে এই প্রশ্নতে কি বলা হয়েছে। হুইজ ইমিউনো কম্পোনেন্ট সেল হ্যাজ বোথ স্পেসিফিসিটি অ্যান্ড হচ্ছে মেমোরি সেল, মেমোরি, মানে কোন ইউনিটি আসলে আমাদের স্পেসিফিসিটি আছে এবং হচ্ছে মেমোরি আছে। দেখেন এখানে কথাটা হচ্ছে এরকম, এই স্পেসিফিসিটি এবং
মেমোরি এটা হচ্ছে কার একটা বৈশিষ্ট্য, এটাকে বলা হয় অ্যাডাপটিভ ইমিউনিটির একটা বৈশিষ্ট্য। অ্যাডাপটিভ ইমিউনিটি, ইনেট ইমিউনিটির কোনো এয়ার সেল থাকবে না, কিন্তু অ্যাডাপটিভ ইমিউনিটির যদি আমরা চিন্তা করি, অ্যাডাপটিভ ইমিউনিটি, হুম, অ্যাডাপটিভ ইমিউনিটির কথা যদি চিন্তা করি, অ্যাডাপটিভ ইমিউনিটিতে আমাদের স্পেসিফিসিটি থাকবে এবং হচ্ছে মেমোরিও থাকবে। এখানে অ্যাডাপটিভ ইমিউনিটির সেল আছে কি কি, আমরা যদি সেগুলো দেখি তাহলেই আমাদের অ্যান্সার করা সহজ। আমরা জানি বি সেল একটা সেল অফ দ্য অ্যাডাপটিভ ইমিউনিটি। আমাদের বি সেল হচ্ছে কি করতে হয়, বি সেল টি সেল এগুলো হচ্ছে আমাদের পরবর্তীতে অর্জন করতে হয়। হ্যাঁ, আমাদের বি সেল প্রথমে থাকে না, আমাদের বি সেলগুলো এগুলোকে অ্যান্টিবডি তৈরি হওয়ার জন্য বা এটা তৈরি করার জন্য আমাদের আহ, এই বি সেল দ্বারা যে ইমিউনিটি সেটা আমাদের ইনেট অবস্থায় থাকে না, এটা আমাদের অ্যাডাপটিভ ইমিউনিটির মধ্যে মধ্যে পড়ে। এবং সেটা আমাদের টি সেল, বি সেল এবং টি সেলের মধ্যে কি থাকবে, স্পেসিফিসিটি থাকবে এবং মেমোরি থাকবে। স্পেসিফিসিটি আর একটা হচ্ছে মেমোরি সেল। মেমোরি জিনিস, এই জিনিসটা কি আমরা একটু বলি। দেখেন আমাদের শরীরে মনে করেন কোন একটা এন্টিজেন আছে, ঠিক আছে। এখন ওই এন্টিজেনের বিপরীতে একটা অ্যান্টিবডি দাঁড়াইতে হবে, কি বললাম, একটা অ্যান্টিবডি প্রডিউস করতে হবে। আমরা যদি বি সেল প্লাজমা সেল হয়, প্লাজমা সেলে যায়, তারপর এটা কি হয়, এটা যায় আবার আমাদের অ্যান্টিবডি প্রডিউস করে, তাই না? এখন এই অ্যান্টিবডিটা দেখা যাবে এই অ্যান্টিজেনের জন্য স্পেসিফিক। কি বলা হয়, এই অ্যান্টিবডিটা এই অ্যান্টিজেনের উপর স্পেসিফিক। স্পেসিফিক বলতে কি বোঝানো হচ্ছে, এই অ্যান্টিজেনটার উপরেই শুধুমাত্র এই অ্যান্টিবডি কাজ করবে, অন্য কোনো অ্যান্টিজেনের উপর এ কোনো কাজ করবে না। এটাকে বলা হচ্ছে আমাদের স্পেসিফিসিটি। হ্যাঁ, স্পেসিফিসিটি। এখন ইনেট ইমিউনিটির কিন্তু এটা থাকে না। ইনেট ইমিউনিটি সকল ব্যাকটেরিয়া বা সকল এন্টিজেনের উপর কাছে কাজ করতে পারবে, ব্যাকটেরিয়ার উপর কাজ করতে পারবে, কিন্তু এ কি করতে পারবে না, এ আপনার অ্যাডাপটিভ ইমিউনিটি সকলের উপর কাজ করবে না, এ বেছে বেছে যার বিপরীতে তৈরি হয়েছে ঠিক তার বিপরীতেই সে মানে কাজটা করবে। এই টার্মটাকে বলা হয় স্পেসিফিটি। এবং আরেকটা কথা হচ্ছে মেমোরি সেল। মেমোরিটা কি, এ যে একবার মনে করেন আমাদের যেরকম, আমাদের যদি একবার বসন্ত হয়, কোটি বসন্ত যেটাকে বলা হয়, তাই না? আমাদের যদি বসন্ত হয়, দেখা যায় যে পরবর্তীতে আমাদের আর এই বসন্ত আর কখনো হয় না। কেন হয় না? কারণ আমাদের এই অ্যাডাপটিভ ইমিউনিটির একটা মেমোরি সেল আছে, যেই মেমোরি একটা ক্যারেক্টারিস্টিক আছে, যে মেমোরি ক্যারেক্টারিস্টিকের জন্য সে কি করতে পারে, এই এন্টিজেনটা যে এসেছিল সে এটা মনে রাখবে, এবং পরবর্তীতে এই এন্টিজেন আসলে সে যে কিভাবে কাজ করবে এটাও সে মনে রাখবে। তো এখন পরবর্তীতে আমাদের যখন গুটি বসন্ত হবে, সে অবশ্যই কি করবে, এটার উপরে এগেনিস্টটা ফাইট করে জয়ী হবে এবং আমাদেরকে গুটি বসন্ত হওয়া থেকে রক্ষা করবে। ঠিক আছে, অ্যান্সার ইজ বি সেল, আর হচ্ছে টি সেল। এই যে আমরা যদি এখানে দেখি, দেখেন adaptive immunity occurs after exposure of the agent and improve and repeated exposure improves upon and repeated exposure and is specific. It is mediated by the two antibody produced by the T lymphocyte and two lymphocyte and T lymphocyte and mainly helper T cell and cytotoxic T cell. ঠিক আছে, আহ, এটাকে বলা হয় লং টাইম মেমোরি ফর এ স্পেসিফিক এন্টিজেন। এই লাইনটা দেখলে সকল কিছু ক্লিয়ার হচ্ছে, লং টাইম মেমোরি থাকবে কার জন্য, একটা স্পেসিফিক এন্টিজেনের উপরের জন্য এর একটা লং টার্ম মেমোরি থাকবে। তার পরবর্তী প্রশ্নে এনকে সেলও কিন্তু মোটামুটি ভালো ইম্পর্টেন্ট। এনকে সেল আমাদের একটা এরকম লিম্ফোসাইট থেকে আসে, এটাকে বলা হচ্ছে আমাদের একটা লার্জ গ্রানুলার লিম্ফোসাইট। আমরা জানি বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট আছে, সেগুলোর তুলনায় এনকে সেলটা কি থাকে, একটু বড়, বেশি বড় থাকে। এই বড় থাকার কারণেই তাকে বলা হচ্ছে আমাদের কি বলা হয়, লার্জ গ্রানুলার লিম্ফোসাইট। ঠিক আছে, তার মানে প্রথমটা হচ্ছে আমাদের ফলস। পরবর্তীতে ল্যাক অফ দ্য CD3 প্রোটিন। আমরা জানি আমাদের যেই লিম্ফোসাইট গুলো থাকে, যেমন বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, এই লিম্ফোসাইটের অনেকগুলো আমাদের কি থাকে, সেলের উপরে কিছু রিসিপ্টর থাকে বা প্রোটিনস থাকে। হ্যাঁ, যেমন টি সেল রিসিপ্টর, তারপর হচ্ছে CD3 প্রোটিনস এবং হচ্ছে সারফেস আইজিএম, আইজিজি, আইজিটি। আমরা জানি বি সেলের উপর কি থাকে, আইজিএম থাকে, আর হচ্ছে আইজিডি থাকে, তাই না? আর হচ্ছে আমাদের টি সেলের উপর তো টি সেল রিসিপ্টর থাকে, এবং সবকিছুর মধ্যে কি থাকে, CD3 সেল থাকে, বি লিম্ফোসাইটও থাকে, টি লিম্ফোসাইটও থাকে। কিন্তু এই এনকে সেলের মধ্যে এগুলো কি থাকবে, প্রেজেন্ট থাকবে না। এটাকে বলা হয় ল্যাক অফ CD3 টি সেল রিসিপ্টর, তারপর আইজিএম এন্ড আইজিডি। ঠিক আছে, তার মানে এটা ট্রু। পরবর্তী ডিক্রিজ নাম্বারস ইন দ্য সিভিয়ার কম্বাইন্ড ইমিউনোডেফিসিয়েন্সি। দেখেন এই ইমিউনোডেফিসিয়েন্সি বা কম্বাইন্ড ইমিউনোডেফিসিয়েন্সি বলতে কি বোঝানো হয়, আমাদের লিম্ফো ডেফিসিয়েন্সিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে বি সেল ডেফিসিয়েন্সি, টি সেল ডেফিসিয়েন্সি, আবার এটাকে বলা হয় কম্বাইন্ড ইমিউনোডেফিসিয়েন্সি, মানে যেখানে আপনার বি সেল টি সেল দুটাই ডেফিসিয়েন্সি থাকে। কিন্তু দেখা যায় যে এই ধরনের ডেফিসিয়েন্সিতেও আমাদের কি হয় না, এনকে সেলের কোনো পরিবর্তন হয় না, এ সেম নাম্বারে এটা প্রেজেন্ট থাকে। তারপর সে রিকর্ডস, থাইমাস রিকর্ডস ফর ডেভেলপমেন্ট। আমরা জানি টি লিম্ফোসাইটের ডেভেলপমেন্ট হবার জন্য থাইমাসের প্রয়োজন, বি সেলেরও প্রয়োজন না এবং এনকে সেলেরও প্রয়োজন না। পরবর্তীতে কি বলা হয়েছে, নো মেমোরি সেল। হ্যাঁ, এটার কোনো কিন্তু আমাদের ওরকম করে কোনো মেমোরি সেল থাকবে না। তার মানে ই নাম্বার ইজ ট্রু।
আমরা একটু দেখি। এই যে এই লাইনটা একটু দেখেন। যে অ্যাক্টিভিটি নট এনহান্সড বাই দ্য প্রিয়র এক্সপোজার। যদি এর মেমোরি সেলগুলো থাকতো, এরা কি করতো? ভালোভাবে কাজ করতে পারত। তাই না? এর যেহেতু আমাদের থাকে না, তো এর জন্য সে কি করে না, প্রিয়র এক্সপোজার হলেও সে আগেও যেরকম কাজ করছে, ১ম বারও যে যেরকম কাজ করছে, সে এবারও ঠিক সেরকম ভাবেই কাজ করবে। থাইমাস ইজ নট রিকোয়ার্ড ফর দ্য ডেভেলপমেন্ট, এবং এটা হচ্ছে আমাদের টি সেল এবং ল্যাক অফ টি রিসেপ্টর CD3 অ্যান্ড এই, এবং নরমাল নাম্বারস ইন সিভিয়ার কমবাইন্ড ইমিউনোডেফিসিয়েন্সি পেশেন্ট। এটা কোনো চেঞ্জেস আমাদের সাধারণত হবে না। ফাংশনটা খুব বেশি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ভাইরাস ইনফেক্টেড সেল এবং হচ্ছে ক্যান্সার সেলকে করে, এবং কিলিং ইজ নন স্পেসিফিক এন্ড নন ডিপেন্ডেন্ট টু ফরেনজেন প্রেজেন্টেশন অফ দ্য এই। ঠিক আছে। আফটার অ্যাক্টিভেশন অফ ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজ কি কি প্রডিউস করতে পারে? দেখেন, একটা জিনিস মনে রাখবেন, যতই আমি ইনফ্লামেশন আপনি পড়তে পারেন, ম্যাক্রোফেজ হচ্ছে ক্লাসিক্যালি অ্যাক্টিভেটেড, অল্টারনেটিভ অ্যাক্টিভেটেড, আপনারা সকল ক্ষেত্রে অ্যাক্টিভেটেড করার কথা যদি বলে, অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজের কথা বলে, আপনি প্রথম যেটা চিন্তা করবেন সেটা হচ্ছে ক্লাসিক্যালি অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ। ঠিক আছে? কিন্তু যদি এরকম বলে যে ম্যাক্রোফেজ কি কি সিনথেসিস করে, অ্যাক্টিভেশন করে, তখন আপনি দুটোও চিন্তা করতে পারেন, কিন্তু মূলত বেশিরভাগ প্রশ্ন আসবে হচ্ছে আপনার ক্লাসিক্যালি অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ থেকে। আর যদি আপনার অল্টারনেটিভলি অ্যাক্টিভ চাই, তখন ওরা নিজেরাই বলে দিবে। আচ্ছা, সেটা যাই হোক, এন্ড ক্লাসিক্যালি অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ কি কি প্রডিউস করে? আমরা ইন্টারলিউকিন 8 প্রডিউস করে, ইন্টারলিউকিন 1 এটাও প্রডিউস করে, ইন্টারফেরন গামা এটা কোনো প্রডিউস করে না। এর আরো হচ্ছে কার উপর একটা রোল আছে, এটার উপর একটা রোল আছে, ম্যাক্রোফেজের উপরে সে আরো কাজ করতে, ম্যাক্রোফেজকে অ্যাক্টিভ করতে পারে সে। ইন্টারলিউকিন 12 এটাও সে প্রডিউস করে, টিউমার নেক্রোজিং ফ্যাক্টর এটা হচ্ছে প্রডিউস করেই। দেখেন, ইন্টারলুকিন 1, 6, এখানে ইন্টারলুকিন 8 ও হবে, এবং টিউমার নেক্রোজিং ফ্যাক্টর ইন্টারলুকিন 12। আরো কিছু আছে, এগুলো একটু দেখে নিন, 17, তারপর হচ্ছে 23, এগুলো একটু দেখে নিবেন। অ্যাডভান্টেজ অফ দ্য অ্যাক্টিভ ইমিউনিটি আর একটা হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। অ্যাডভান্টেজ অফ দ্য অ্যাক্টিভ ইমিউনিটি ওভার প্যাসিভ ইমিউনিটি, আমাদের অ্যাক্টিভ ইমিউনিটি অ্যাডভান্টেজটা কি? র‍্যাপিড অনসেট অফ দ্য অ্যাকশন। আচ্ছা, আমাদের জানি ইমিউনিটি, অ্যাডাপটিভ ইমিউনিটি বা অ্যাকোয়ার্ড ইমিউনিটিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে বলে অ্যাক্টিভ, একটাকে বলা হয় প্যাসিভ। অ্যাক্টিভ কোনটা? যেখানে হচ্ছে আমাদের পেশেন্ট, আমাদের শরীর নিজে হচ্ছে কোনো কিছুর বিরুদ্ধে, শত্রুর বিরুদ্ধে সে একটা প্রতিরোধ গড়ে তুলবে। স শরীর যদি নিজে বা আমাদের বডি যদি নিজে ওই প্রতিরোধটাকে গড়ে তোলে, তখন আমরা সেটাকে বলব অ্যাক্টিভ ইমিউনিটি। এবং সেটা যদি আমরা শরীর গ আমাদের শরীর গড়ে গড়ে না তুললেও আমরা যদি সেটা সেই প্রতিরোধ ব্যবস্থা বাইরে থেকে দেই, তখন সেটাকে আমরা বলব প্যাসিভ ইমিউনিটি। আমরা আরো কিছু প্রশ্ন আছে, তখন আমাদের আরো ক্লিয়ার হবে। তো আমরা মনে করি আমাদের এখানে একটা সাবক্লিনিক্যাল ইনফেকশন হয়েছে বা একটা ক্লিনিক্যাল ইনফেকশন হয়েছে, কিংবা আমরা যেমন গুটি বসন্তের কথা বললাম, বা আমরা হেপাটাইটিস এ এর কথা চিন্তা করতে পারি, কিংবা আমরা যদি একটা টিটেনাস টক্সয়েড এর কথা চিন্তা করতে পারি, আমরা যেকোনো একটা মনে করেন লাইভ ভ্যাকসিন, পোলিও ভ্যাকসিনের কথা চিন্তা করতে পারি। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের কি হবে? আমাদের শরীর, আমাদের বডি মেকানিজম, আমাদের ইমিউনিটি সিস্টেম তার বিপরীতে এই যে অ্যান্টিজেন, এই যে ব্যাকটেরিয়া, এই যে ভাইরাস, এই ভাইরাসের বিপরীতে একটা প্রতিরোধ ব্যবস্থা দাঁড় করাবে। এটাই হচ্ছে আমাদের অ্যাক্টিভ ইমিউনিটি। এখন এই অ্যাক্টিভ ইমিউনিটি, এই প্রতিরোধ ব্যবস্থা দাঁড় করাইতে গেলে কিছুদিন সময় লাগবে। তাই না? মনে করেন একটা দেশ একটা দেশে আক্রমণ করছে। মানে হুট করে একটা আক্রমণ করছে। যে আগে থেকে কোনো সংকেত দেওয়া হয় নাই, কিছুই দেওয়া হয় নাই। তাই না? তো তখন এই দেশটাকে, ধরেন এটা হচ্ছে দেশ নম্বর এ, এটা হচ্ছে দেশ বি নম্বর দেশ। এখন এই বি নম্বর দেশের যে এর আক্রমণটা ঠেকাবে, আক্রমণ ঠেকিয়ে যে একে আবার পিছনে হটাবে, এই পিছনে হাঁটানোর জন্য তার কিছু সময় লাগবে। তাই না? তার কিভাবে করবে, তার একটা প্ল্যান লাগবে, একটা তার হচ্ছে, তারপর হচ্ছে প্ল্যানটা বাস্তবায়ন করতে হবে। তাই না? তারপরে সে কি করতে হবে? এটার বিরুদ্ধে প্রতিরোধ করতে পারবে। তার মানে এটা র‍্যাপিড অনসেট অফ দ্য অ্যাকশন সম্ভব না। এটা হচ্ছে অনসেটটা একটু ডিলে হবে। আচ্ছা, কিন্তু এইখানে দেখেন, এ যে একবার কি করলো, এ যদি নিজে নিজে এই কাজটা করে, এই বি সেল যদি, এই বি দেশটা যদি সে নিজে নিজেই যদি এই কাজটা করে, সে তখন এটা মনে রাখবে যে ও আমাকে আগের বার যখন আমাকে অ্যাটাক করছিল, সে অ্যাটাক করার পরে আমরা এইভাবে এইভাবে কাজটা করেছিলাম, এবং এই কাজ করে আমরা সফল হয়েছিলাম। তাই না? তো এর জন্য সে এটাকে কি থাকবে, একটা লং লাস্টিং ইমিউনিটি, যে ইমিউনিটিটা সে অনেকদিন ধরে থাকবে তার মাঝখানে। কেন? কারণ সে তো অন্যের হেল্পে আসে নাই। এখন মনে করেন, যদি এ যখন অ্যাটাক করার পর সাথে সাথে এখান থেকে মনে করেন আমেরিকা, যেই দেশ, আমেরিকা হচ্ছে কি করছে, একে সাহায্য করতে এসে এই বি সেলের উপরে আ মানে বি এর হয়ে, কান্ট্রি বি এর হয়ে এর উপর আ যুদ্ধ শুরু করছে। তো তখন সেটা কোন ধরনের ইমিউনিটি হলো? তখন কিন্তু এটা হচ্ছে প্যাসিভ ইমিউনিটি হলো। কারণ এ কোন প্ল্যানও করে নাই, এ কিছুই করে নাই। অন্য একটা দেশ থেকে সাহায্য নিয়ে এটার বিরুদ্ধে লড়াই করছে। এবং এই যে আমেরিকা, তার তো অস্ত্র-টস্ত্র সবই আছে। তার আর এর কি করতে হবে না, তার আর বেশি সময় লাগবে না। এবং এর জন্য এটাকে বলা হয় প্যাসিভ যে ইমিউনিটি হয়, প্যাসিভ ইমিউনিটি হচ্ছে আমাদের বলা হয় র‍্যাপিড অনসেট। কিন্তু ওই আমেরিকা যখন সে চলে যাবে, তখন সে আবার এই দেশটার অবস্থা আবার খারাপ হবে। তাই না? কারণ এ যেহেতু নিজে কিছু করেন নাই, এর নিজের কোনো স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হয় নাই। তখন সে এর ইমিউনিটির উপর কি থাকতে পারবে না, বেশিদিন মেমোরি হিসেবে রাখতে পারবে না। তাই না? তার মানে ওই বি বি ইমিউন যদি আমাদের প্যাসিভ ইমিউনিটি হয়, তখন কিন্তু আমাদের লং লাস্টিং ইমিউনিটিটা থাকে না।
পরে হচ্ছে ইমিউনোলজিক্যাল মেমোরি প্রেজেন্ট, হ্যাঁ অবশ্যই ইমিউনোলজিক্যাল মেমোরি প্রেজেন্ট, ট্রু। নো রিস্ক অফ হাইপার সেন্সিটিভিটি। আচ্ছা দেখেন, ঠিক আপনি এটাও ওরকম করে মনে করতে পারেন, যখন কোনো দেশের দেশের হয়ে আমেরিকা যুদ্ধ করতে আসলো, তখন সেই দেশের অবশ্যই ভয় থাকতে হবে যে এই দেশ যদিও, যে আমাকে আক্রমণ করেছিল প্রথমে, এই দেশ যদিও আক্রমণ করলেও এ যদিও চলে যায়, আমেরিকা আমার কাছ থেকে যাবে কিনা। তার মানে আমেরিকা যে আমাকে সাহায্য করছে, এই সাহায্য করার ফলে আমাদের কোনো সমস্যা হবে কিনা, তাই না? তো এটাই হচ্ছে বলা হচ্ছে হাইপার সেন্সিটিভিটি, যে আমি যেই ইয়াটা দিয়েছি, যেই অ্যান্টিবডিটা দিয়েছি, সেই অ্যান্টিবডিটা আমার শরীরেই বিপরীত কোনো প্রভাব ফেলে কিনা, তাই না? হাইপার সেন্সিটিভিটি হবে কিনা। তো দেখেন, আমরা যদি অ্যাক্টিভ ইমিউনিটিতে কোনো হাইপার সেন্স বা কোনো অ্যান্টিবডি দিচ্ছি না বা বাইরে থেকে কিছু দিচ্ছি না, শরীর নিজেই তৈরি করতেছে, তার মানে এখানে আমাদের কি হবে না, কোনো হাইপার সেন্সিটিভিটি রিস্ক কিন্তু থাকবে না। আচ্ছা, পরবর্তী যে প্রশ্ন, যে প্রমোট অ্যাভেলেবিলিটি অফ দ্য লার্জ অ্যামাউন্ট অফ দ্য অ্যান্টিবডি, আবার সেম সেম জিনিসটাই চিন্তা করেন, এর তো অস্ত্র তৈরি করতে সময় লাগবে, সে একবারে এত কালেকশন কিভাবে দিবে, তাই না? তার মানে এর আসলে এটা ফলস, এটা হচ্ছে লার্জ অ্যামাউন্ট অফ দ্য অ্যাভেলেবিলিটি প্রথমে আমরা পাবো না। কিন্তু যদি আমাদের সেকেন্ডারি ইমিউনো রেসপন্স, সরি প্যাসিভ ইমিউনিটি হয়, তখন কিন্তু ঠিকই আমাদের কি হবে, এই আমেরিকা যেহেতু আমাদের অনেক অস্ত্র শস্ত্র নিয়ে আসবে, সে একটা যুদ্ধবাজ দেশ, তাই না? তো তখন এই প্যাসিভ ইমিউনিটির একটা অ্যাডভান্টেজ হচ্ছে, আমরা কি করব, প্রমোট অ্যাভেলেবিলিটি অফ দ্য লার্জ অ্যামাউন্ট অফ দ্য অ্যান্টিবডি। ই নাম্বার ইজ ফলস ইন অ্যাক্টিভ ইউনিটির ক্ষেত্রে, প্যাসিভ ইউনিটির ক্ষেত্রে বললে এটা ট্রু। ঠিক আছে, ওকে, খুব সুন্দর করে এটা পড়বেন, এখান থেকে কিন্তু প্রশ্ন আছে। হু প্রেজেন্ট এইচআইভি ভাইরাস টু সিডি4 টি সেল। দেখেন এখানে আসলে প্রশ্নে কি বলা হয়েছে, আপনি এটা বুঝলে কিন্তু পারবেন। এখানে বলা হয়েছে কোনটা আসলে আমাদের এন্টিজেন প্রেজেন্টিং সেল। এন্টিজেন প্রেজেন্টিং সেল আমাদের যেগুলো আছে সেগুলো এখানে অ্যান্সার। এখন আপনি বলেন কি কি আমাদের এন্টিজেন প্রেজেন্টিং সেল আছে, বি সেল একটা এন্টিজেন প্রেজেন্টিং সেল, তারপর হচ্ছে ম্যাক্রোফেজ একটা আমাদের এন্টিজেন প্রেজেন্টিং সেল, আবার হচ্ছে ডেন্ড্রাইটিক সেল, এটাও আমাদের একটা এন্টিজেন প্রেজেন্টিং সেল, তার মানে বি ডি ইজ ট্রু। ওকে, তারপর হচ্ছে ডিরেক্ট কম্প টেস্ট। দেখেন কম্প টেস্ট বলতে আমাদের প্রশ্নটা একটু কঠিন, এরকম প্রশ্ন খুবই রেয়ারলি আসে। দেখো কিছু প্রশ্ন তো আমাদের রেয়ার প্রশ্ন, একটু প্র্যাকটিস করতে হয়, এর জন্য এটা দেওয়া। ডিরেক্ট কম্প টেস্টটা কি, এটা আসলে আমাদের একটা টেস্ট করা হয় আমাদের শরীরের জন্য, শরীরে একটা বলা হয় ডিরেক্ট কম্প টেস্ট, আর একটা বলা হয় ইনডিরেক্ট কম্প টেস্ট। এখন ডিরেক্ট কম্প টেস্টটা কোনটা, যেটা হচ্ছে আমাদের আরবিসির মধ্যে, আরবিসি সারফেসে অ্যান্টিবডি আছে কিনা, আরবিসি সারফেসে অ্যান্টিবডি আছে কিনা, এই অ্যান্টিবডি আছে কিনা এটা টেস্ট করার জন্য যে টেস্ট করা হয়, সেই টেস্টটাকে বলা হচ্ছে আমাদের ডিরেক্ট কমস টেস্ট। আর ইনডিরেক্ট কমস টেস্ট কোনটা, যেখানে হচ্ছে আমাদের ফ্রি অ্যান্টিবডি আছে কিনা, আমাদের এই ব্লাডে বা আমাদের ইয়াতে কোনো ফ্রি অ্যান্টিবডি আছে কিনা, এখানে যেই টেস্টটা করা হবে সেখানে সেটাকে বলা হয় ইনডিরেক্ট কম টেস্ট। এখন ইনডিরেক্ট কম টেস্ট কোনটা, সেটা হচ্ছে আমাদের বলা হয়, যদি মনে করেন আমরা যখন হচ্ছে ব্লাডটাকে উইথড্র করবো, টেনে হচ্ছে আমরা ট্রান্সফিউশন, সরি ক্রস ম্যাচ যে রিয়াকশনটা করবো, ক্রস ম্যাচ রিয়াকশন করাটাকে বলা হচ্ছে আমাদের, এটা কিসের উদাহরণ, ইনডিরেক্ট কম টেস্ট। এখন ডিরেক্ট কন্টেস্ট কোনটা, যেটা হচ্ছে আপনি আরবিসি ব্লাড ড্র করবেন না, আপনি সরাসরি আপনার ইয়াতে যদি হয়, আহ, শরীরে কোনো সমস্যা হচ্ছে, সেই ডিজিজটা আপনি যদি হয়, তখন হচ্ছে এখানে আমরা কি পাইতে পারি, ডিরেক্ট কন্টেস্ট পজিটিভ পেতে পারি। এটা আমাদের অ্যান্টিবডি কোথায় কোথায় পরিচয় সেটা দেখলে আমরা এখানে পাবো। যেমন হচ্ছে যদি হেমোলাইটিক ডিজিজ ইন দ্য নিউবর্ন যদি হয়, তাহলে অবশ্যই যেমন আর এইচ বা অন্য কোনো আর এইচ, যে ডিজিজটা মেনলি হয়, যে আর এইচ ইনকম্পিটেবিলিটি, যে হচ্ছে আমাদের এটার মধ্যে আমাদের একটা আর এইচ এর অ্যান্টিবডি, আর এইচ অ্যান্টিবডি প্রেজেন্ট থাকে। ঠিক আছে, তো এটা অবশ্যই আমাদের কি হবে এখানে, ট্রু হবে। তারপর হচ্ছে পার অক্সিমাল, আচ্ছা, পরে হেমোলাইটিক ট্রান্সফিউশন রিঅ্যাকশন, এখানেও আপনি দেখে বুঝতে পারতেছেন, এখানেও আমাদের কি থাকবে, অবশ্যই অ্যান্টিবডি থাকবে, এবং অ্যান্টিবডি থাকার কারণে এটাও আমাদের ট্রু হবে। তারপর স্কোল্ডস অ্যাগ্লুটিনিন, এটা হচ্ছে আমাদের ট্রু। এখানে মেনলি হচ্ছে যেগুলো আছে সেখানে বলা হয়, এই যে ডিরেক্ট কমপ্লেক্স পজিটিভ ইজ দ্য অটো ইমিউনো হেমোলাইটিক রিঅ্যাকশন, তারপর হচ্ছে হেমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন, হেমোলাইটিক ট্রান্সফিউশন রিঅ্যাকশন, পরবর্তীতে হচ্ছে আর এইচ অ্যান্টিবডি, কোল্ড অ্যাগ্লুটিনিন এসএলই। ঠিক আছে, এই টার্মটা একটু মনে রাখা কঠিন, আর এইগুলো আসলে আপনি পারবেন, হেমোলাইটিক হেমোলাইটিক হেমোলাইটিক, আর এখানে আরেকটা আছে সেটা আর এইচ অ্যান্টিবডি, কোল্ড অ্যাগ্লুটিনিন ইন এসএলই। এসএলইতে এই ডিরেক্ট কমপ্লেক্সটা পজিটিভ হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, টাইপ 1 হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন। দেখেন এই হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন গুলো খুবই বেশি ইম্পর্টেন্ট। আপনার যদি বলা হয় যে এই ইমিউনোলজি থেকে একটা টপিকস পড়বেন, সেটা হবে অবশ্যই কোনটা, হাইপারসেনসিটিভিটি। এই ব্যাপারে কোনো ছাড় দেয়া কিন্তু যাবে না। তো কন্টাক্ট ডার্মাটাইটিস, আমরা জানি কন্টাক্ট ডার্মাটাইটিস আমাদের টাইপ ইয়ার মধ্যে, অনের মধ্যে পড়ে না, এটা আমাদের কি কি বলে, টাইপ 4 হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন বলে। রিথেমা মাল্টিফর্মি, এটাও আমাদের টাইপ 4 হাইপারসেনসিটিভ রিঅ্যাকশনের মধ্যে পড়বে। তার মধ্যে দুটোই ফলস। অ্যাটোপিক ডার্মাটাইটিস, হে ফিভার এন্ড ইসিনোফিলিক ইসোফেজাইটিস, এই সবগুলো হচ্ছে আমাদের কোন ধরনের হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন, টাইপ 1 হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন।
আমরা যদি এখানে দেখি, আমরা এখানে মোটামুটি কিছু কিছু জিনিস পেতে পারি, সব আসলে আমরা এখানে পারবো না। দেখেন অ্যানজিওইডিমা, তারপর হচ্ছে অ্যালার্জিক যত ইয়া আছে, হে ফিভার, তাই না, অ্যালার্জিক রিনিটিস, অ্যাটোপিক ডার্মাটাইটিস, অ্যাটোপিক ডার্মাটাইটিসের মধ্যে থাকার কথা এই যে অ্যাজমা বা হচ্ছে একজিমা, সরি একজিমা বা হচ্ছে অ্যাটোপিক ডার্মাটাইটিস, হ্যাঁ, ফুড অ্যালার্জি, রিনাইটিস, হে ফিভার, অ্যানজিওইডিমা, অ্যানাফাইলাক্সিস, এই সকলগুলো হচ্ছে আমাদের টাইপ 1 এর মধ্যে পড়বে। এই টাইপ 4 এর মধ্যে দেখেন কন্টাক্ট ডার্মাটাইটিস খুবই বেশি ইম্পর্টেন্ট, এই ছকটা অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে। ইরিথেমা মাল্টিফর্মি, এটাও আমাদের কিসের মধ্যে গেল, টাইপ 4 এর মধ্যে যাবে। ওকে, পরবর্তীতে হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর ট্রু রিগার্ডিং দ্য টিএইচ অন সেল। আমাদের জানি আমাদের যে হেল্পার টি সেলকে আমরা তিনটা ভাগে সাবক্লাস বা সাবক্লাসে ভাগ করতে পারি, একটা টিএইচ 1, একটা টিএইচ 2, আর একটাকে বলা হয় টিএইচ 17। তো এর মধ্যে টিএইচ 1 এর ফাংশনগুলো কি কি? দে সেক্রেট ইন্টারফেরন গামা অ্যাজ এ সিক্রেটরি সাইটোকাইনস, হ্যাঁ এটা সত্য, সিক্রেটরি সাইটোকাইনস হিসেবে সে এটার সেক্রেশন করে, এবং আরো কিছু সেক্রেশন করে, টিএইচ 2 এগুলো সেক্রেশন করে, কিন্তু এদের মেন সিক্রেটরি সাইটোকাইনস হচ্ছে ইন্টারফেরন গামা। and they activated macrophage into enhance the microcidal activity, হ্যাঁ সে হচ্ছে আমাদের কি করে, সে অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ টু ইনহেন্স দ্য মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি। কিছুক্ষণ আগেও কিন্তু আমি কিছু একটা কথা বলেছি, এই ইন্টারফেরন গামা বা হচ্ছে ম্যাক্রোফেজ কি কি সেক্রেশন করে, এর মধ্যে আমি বলেছি ইন্টারফেরন গামা সে হচ্ছে কি করে, মাইক্রোবিয়াল বা ম্যাক্রোফেজের অ্যাক্টিভিটি সে আরো বাড়ায়। সে নিজে ম্যাক্রোফেজ থেকে আসে না, সে আসে টিএইচ সেলের অন থেকে মেনলি, এবং এসে সে কি করে, ম্যাক্রোফেজকে অ্যাক্টিভ করে। দে রিক্রুইট নিউট্রোফিল অ্যাজ এ সাইট অফ দ্য ইনফেকশন। দেখেন এই সাইট অফ দ্য ইনফেকশনের যে মেন যে ফাংশনটা, এই ফাংশনটা মেনলি করে হচ্ছে আমাদের টিএইচ 17 যে সেলগুলো আছে, টিএইচ 17 সেল। না, ভুল হতে পারে। আচ্ছা, পরবর্তীতে হচ্ছে ইট হেল্পস ইন দ্য ডিফারেন্সিয়েশন অফ দ্য বি সেল অ্যান্ড ইটস প্রাইমারি মিডিয়েটেড অফ দ্য হিউমারাল ইমিউনিটি। এগুলো কোনোটাই সে কিছু করে না, এ করে হচ্ছে আমাদের হিউমারাল ইমিউনিটি। না, হিউমারাল ইমিউনিটি বলতে আমাদের এগুলো বোঝায় না, প্লাজমা অ্যান্টিবডি দ্বারা আসে। এ হচ্ছে আমাদের মেনলি কোন ধরনের ইমিউনিটি দেয়, সেল ইমিউনিটি দেয়। ঠিক আছে, এই যে টিএইচ 17 দ্বারা হচ্ছে, তারপর যেটা বলতেছিলাম, নিউট্রোফিল রিক্রুটস করে হচ্ছে টিএইচ 17। এখানে মনে হয় একটু ভুল হতে পারে আমার কারেক্ট অ্যান্সার দেওয়াতে। দে মেনলি রিক্রুটস দ্য নিউট্রোফিলস টু দ্য সাইট অফ দ্য ইনফেকশন, এটা করে না, সাইট অফ দ্য ইনফেকশনে মেনলি এটা করে হচ্ছে টিএইচ 17। এটা হবে সি নাম্বারে, এটা হবে হচ্ছে ডি নাম্বারে, ঠিক আছে। এবং পরে যেটা বলছি বি সেল ডিফারেন্সিয়েশন অফ দ্য বি সেল টু দ্য অ্যান্টিবডি, সেটাও আমাদের মেনলি কে করে, এই টিএইচ 2 যেটা আছে এই সেলটা করে। আমরা যদি এখানে দেখেন, আমরা কিন্তু দেখতে পারবো স্টিমুলেটস ডেভেলপমেন্ট অফ দ্য টিএইচ 2 সেল ইন সুইচিং অফ দ্য আইজিই, এর একটা আরেকটা ফাংশনের মধ্যে আছে, সেটা আমরা দেখে নিব পরবর্তীতে। আছে, এটা নিয়ে আরো কিছু কথা আছে, তখন এটা দেখা যাবে। পরবর্তীতে দ্য টিএইচ সাবপপুলেশন দ্যাট কাম ইন্টারফেরন দ্যাট অ্যাক্টিভেটস ম্যাক্রোফেজ বিকামস মোর ইফেক্টিভ কিলার ইন ইন্টারসেলুলার মাইক্রোবস ইন এই অ্যান্ড অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ যা করে সেটা। ওকে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ পজিটিভ অ্যাকিউট ফেজ প্রোটিন। দেখেন এই প্রশ্ন থেকে প্রশ্ন আসে না এরকম খুব কমই আছে, দেখা যায় যে দুই একবার পর পরই এই প্রশ্নটা থেকে আসে যে অ্যাকিউট ফেজ প্রোটিন কোনগুলা, সিস্টেমিক অ্যাকিউট ইনফ্লামেশন, সিস্টেমিক ইফেক্ট অফ দ্য অ্যাকিউট ইনফ্লামেশন কোনটা, এন্ডোজেনাস ফিভার, এই সেই, এই প্রশ্ন থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আমাদের এখান থেকে, এই টপিক থেকে প্রচুর প্রশ্ন। আচ্ছা দেখেন, হেপাসিডিন, ল্যাক্টোফেরিন, ফিব্রিনোজেন সবগুলো হচ্ছে আমাদের কি হবে, অবশ্যই অ্যাকিউট ফেজ প্রোটিন। অ্যাকিউট ফেজ প্রোটিন কোনটা, যখন আমাদের কোনো ইনফ্লামেশনের কারণে আমাদের যে সকল প্রোটিনের প্রোডাকশনটা বেড়ে যায়, আমাদের সাধারণত সবকিছু লিভার থেকে প্রোডাকশন হচ্ছে, লিভারে প্রোডাকশন বাড়ে, এবং এর একটা এই ইনফ্লামেশনে তার কোনো না কোনো ভাবে একটা রোল থাকবে, সেগুলোকে আমরা বলা হচ্ছে অ্যাকিউট ফেজ প্রোটিন। আর এই অ্যালবুমিন, ট্রান্সফারিন, এই যেগুলো আছে এগুলোর পরিমাণ আরো কি হয়, কমে যায়। ঠিক আছে, হেপাসিডিন এর একটা রোল আছে, এই আমরা জানি হেপাসিডিন হচ্ছে আমাদের সেই আয়রন অ্যাবজর্পশনের একটা ইয়া করে, মানে ইফেক্ট করে, আয়রনটাকে ঠিকঠাক অ্যাবজর্পশন হতে দেয় না। ফাইব্রিনোজেন, এটা আমরা জানি যে হচ্ছে ইএসআরটাকে ইনক্রিজ করা যায়, এই প্রোটিন আরবিসি গুলোকে একে অপরের সাথে মানে রোলাক্স ফর্মেশন করায়, রিওলাক্স ফর্মেশন করায়। ইলেকট্রোফিন, এটা হচ্ছে আমাদের সেই সিকুস্ট্রেশন করে হচ্ছে আয়রনকে। তো আয়রন বাইন্ডিং এর মাধ্যমে এটাকে যে সিকুস্ট্রেশন করে, এইগুলোকে বলা হয় নেগেটিভ অ্যাকুট নেগেটিভ অ্যাকুট ফেজ প্রোটিন। ফাংশন অফ আইজিজি, আইজিজি এর ফাংশন কি কি, সেইটা সেখান থেকে প্রশ্ন এসেছে। দেখেন প্রশ্নটা দেখেন, আমরা একটু যদি দেখি যে ইনহেন্স ফ্যাগোসাইটোসিস। এখন দেখেন এই ফ্যাগোসাইটোসিস করে কিনা, আইজিজির অনেকগুলো ফাংশন আছে, শুধুমাত্র কিন্তু ফাংশন কিন্তু ওর কিসের মধ্যে সীমাবদ্ধ না, অ্যান্টিবডির মধ্যে কিন্তু তার সীমাবদ্ধ না। কিন্তু দেখেন পরবর্তীতে বলা আছে প্রোভাইডস মিউকোসাল ইমিউনিটি। মিউকোসাল ইমিউনিটি দেয় কে, মিউকোসাল ইমিউনিটি দেয় হচ্ছে আইজিএ। আচ্ছা, ইমোবিলাইজেশন অফ দ্য ব্যাকটেরিয়া, হ্যাঁ সে ইমোবিলাইজেশন অফ দ্য ব্যাকটেরিয়া করে, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন করে, সে খুব ভালোভাবে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন করতে পারে। এবং ফাউন্ডসনটা বিসেল না, বিসেলে মেনলি পাওয়া যায় হচ্ছে আমাদের আইজিএম প্লাস আইজি ডি।
অ্যাডাপটিভ হিউমারাল ইমিউনিটি ইজ প্রডিউস বাই অ্যাডাপটিভ হিউমারাল ইমিউনিটি কে 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 দ্বারা প্রডিউস করে। হিউমারাল ইমিউনিটি আমাদের দুই প্রকার, যে আমরা সব হিউমারাল অ্যাডাপটিভ ইমিউনিটি আমাদের দুই প্রকার আছে। হিউমারাল ইমিউনিটি একটা হচ্ছে অ্যাডাপটিভ, একটা হচ্ছে ইনেট। এই হিউমারাল অ্যাডাপটিভ এর মধ্যে দুইটা ভাগে ভাগ করে, একটা হচ্ছে বি সেল আর একটা হচ্ছে প্লাজমা সেল। এই দুটাই আমাদের হিউমারাল ইমিউনিটি দেয় এবং এই দুটাই হচ্ছে আমাদের কিসের মধ্যে পড়ে, অ্যাডাপটিভ ইমিউনিটির মধ্যে পড়ে। এগুলো কিন্তু ইনেট না, মানে আমাদের জন্ম থেকে আমরা এগুলো নিয়ে আসি না। ঠিক আছে। আর যদি বলা হয় যে অন্যগুলা কি কি, যদি আমরা অন্যগুলোর কথা চিন্তা করি, সেটা হচ্ছে আমাদের সি নাম্বার যেটা আছে কমপ্লিমেন্ট, এটা হচ্ছে আমাদের ইনেট হিউমোরাল, অ্যাডাপটিভ না। তারপর হচ্ছে কিছুক্ষণ আগে বলা হয়েছে কমপ্লিমেন্ট সিস্টেম, এটা কিসের মধ্যে পড়বে, অবশ্যই এটা ইনেটের মধ্যে পড়বে। ওকে। পরবর্তী হচ্ছে ন্যাচারাল ক্লাস সেল। ন্যাচারাল ক্লাস সেলটাও আমাদের কিসের, ন্যাচারাল ক্লাস সেল এটাও আমাদের একটা ইনেট ইমিউনিটির মধ্যে পড়ে। সেল মিডিয়েটেড ইমিউনিটি হিউমোরালের মধ্যে পড়ে না। সাইটোটক্সিক, এটা তো আমরা দেখতে বুঝতে পারতেছি এটা একটা সেল মিডিয়েটেড ইমিউনিটি, হিউমোরাল কিন্তু না। এইগুলোকে বলা হচ্ছে সেল মিডিয়েটেড, এগুলোকে বলা হচ্ছে আমাদের হিউমোরাল ইমিউনিটি। এই যে বি সেল এবং প্লাজমা সেল একই হয়ে আমাদের পরবর্তীতে কি করে, অ্যান্টিবডি তৈরি করে এবং হচ্ছে অ্যান্টিবডি কমপ্লিমেন্ট এবং নিউট্রোফিল, এই সকল কিছু মিলে ব্যাকটেরিয়াকে কিল করতে পারে। আবার এটা কি করতে পারে, ব্যাকটেরিয়া নিউট্রালাইজেশন অফ দ্য টক্সিন এন্ড হচ্ছে ভাইরাসেস। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং এক্সাম্পল অফ দ্য প্যাসিভ ইমিউনিটি। আমাদের প্যাসিভ ইমিউনিটির হচ্ছে এক্সাম্পল কোনগুলা, দ্য ইমিউনিটি দ্যাট অ্যাকোয়ার্ড বাই দ্য সাবক্লিনিক্যাল ইনফেকশন। সাবক্লিনিক্যাল ইনফেকশনের পরে যে ইমিউনিটি হয় সেটাকে বলা হয় অ্যাক্টিভ ইমিউনিটি, মানে এটা ফলস। পরবর্তীতে ইমিউনিটি ইজ ট্রান্সফার্ড টু দ্য ফেটাস থ্রু দ্য প্লাসেন্টা। হ্যাঁ, এটা দেখেন এখানে আমাদের বাচ্চার যে শরীর আছে, বাচ্চার বডি কিন্তু কি করতেছে না, সরাসরি কোনো ইমিউনিটি কিন্তু তৈরি সে করতেছে না, সরাসরি কোনো প্রতিরোধ ব্যবস্থা সে তৈরি করতেছে না। সে কি করবে, এই মায়ের কাছ থেকে নিয়ে এই সে হচ্ছে বেঁচে থাকবে, তাই না? এই বেঁচে থাকার জন্য এটাকে কি বলা হয়, এটাকে বলা হচ্ছে ইট ইজ এ প্যাসিভ ইমিউনিটি, যেহেতু সে অন্যের কাছ থেকে নিচ্ছে। আহ ইমিউনিটি ইন্ডিউস বাই দ্য লাইভ ভ্যাকসিন। লাইভ ভ্যাকসিন দ্বারা যেগুলো ইমিউনিটি ইন্ডিউসড হয় সেগুলোকে আমরা বলেছি অ্যাক্টিভ ইমিউনিটি। ইমিউনিটি জেনারেটেড বাই দ্য ট্রান্সফার অফ দ্য লিম্ফোসাইট, দিস অলদো দিস ইজ রিয়ার। বাট যদি আমরা সরাসরি লিম্ফোসাইটটাকে ইমপ্লান্টেশন করি, বা টিবি লিম্ফোসাইট বা টি লিম্ফোসাইট যদি আমরা ডোনার 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 পেশেন্ট থেকে রিসিভার পেশেন্টকে নেই, সেটাও আমাদের কোন ধরনের ইমিউনিটি হবে, অবশ্যই প্যাসিভ। দেখেন এই সরাসরি বলা যাচ্ছে ট্রান্সফার অফ দ্য লিম্ফোসাইট। লিম্ফোসাইট আমাদের পরিচিত না শরীরে, তাই না? তো লিম্ফোসাইট যেহেতু আমরা দিচ্ছি, বি লিম্ফোসাইট দেই বা টি লিম্ফোসাইট দেই, বি লিম্ফোসাইট দেই, তো সেই ক্ষেত্রে আমাদের এটা কোন ধরনের এক্সাম্পল হবে, অবশ্যই প্যাসিভ ইউনিটির মধ্যে হবে। আপনাদের সেটা কিন্তু এই জিনিসটা সরাসরি লেখা আছে। পরবর্তীতে অ্যান্টিবডি দ্যাট প্রোভাইড এ অ্যান্টিবডি প্রোভাইডেড টু এন ইনফ্যান্ট, ধরো ব্রেস্ট মিল্ক, এটা ব্রেস্ট মিল্কে আমরা জানি সেক্রেটরি যে আইজিএ থাকে, আইজিএ হচ্ছে আমাদের মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে যায়। তো সেটাও আমাদের কোন ধরনের ইমিউনিটির মধ্যে পড়বে, এটা অবশ্যই প্যাসিভ ইমিউনিটির মধ্যে পড়বে, কারণ বাচ্চার শরীর নিজে কিন্তু কি করতেছে না, অ্যান্টিবডি প্রডিউস করবে না। এই যে বলে দেওয়া আছে এখানে, একটু দেখে নিন। এই যে আদার্স ফর্মস অফ দ্য প্যাসিভ ইমিউনিটি ইজ আইজিজি পাসড ফ্রম মাদার্স টু ফেটাস এন্ড ডিউরিং প্রেগন্যান্সি, এন্ড আইজিএ পাসড ফ্রম মাদার্স টু অ্যান্টিবডি ডিউরিং দ্য ব্রেস্ট ফিডিং। হ্যাঁ, এবং আরো একটা লাইন আছে যেটা অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য, এই যে যদি আমরা সরাসরি অ্যান্টিবডি দেই, যেমন হচ্ছে টিটেনাস, টিটেনাসের জন্য আমরা সরাসরি কি দেই, টিআইজি দেই, টিটেনাস ইমিউনোগ্লোবিন দেই। এই ইমিউনোগ্লোবিন যেটা দেওয়া হয় এটা কিন্তু আমাদের কিসের এক্সাম্পল হবে, প্যাসিভ ইমিউনিটির মধ্যে এক্সাম্পল হবে। পরবর্তী প্রশ্ন, এ পেশেন্ট আচ্ছা আমরা এইচপিতে চলে এসেছি। এ পেশেন্ট হ্যাজ হিস্টোরি অফ দ্য হেরিডিটারি এনজিওইডিমা, হি নিডস টুথ এক্সট্রাকশন, হুইচ অফ দ্য ফলোইং ইট মাস্ট বি হেল্পফুল। দেখেন হেরিডিটারি এনজিওইডিমা এটা কিন্তু আমাদের আমাদের ফ্যাকাল্টির প্রশ্ন না, এটা সার্জারি ফ্যাকাল্টির প্রশ্ন। তো কিন্তু আমাদের এই সি1 বা হেরিডিটারি এনজিওইডিমা বা সি1 ইনহিবিটর কনসেন্ট্রেট যেটা আছে, এইখান থেকে কিন্তু প্রশ্ন আগেও অনেকবার আসছে। তো আর আমাদের কাউসানে এটা নিয়ে কথাবার্তা আছে, তো আমাদের এটা অবশ্যই কিন্তু পড়তে হবে। তো এটা আসলে কিছুই না, আমাদের এই যে কমপ্লিমেন্ট সিস্টেম আছে, এই কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাক্টিভেশন বেশি বেশি করে হবে। এই বেশি বেশি অ্যাক্টিভেশন করার জন্য আমাদের কিছু সমস্যা হয়, যেটা হচ্ছে ব্র্যাডিকাইনিন ফর্মেশন হয়। ব্র্যাডিকাইনিন ফর্মেশন হলে আমাদের বেশি করে মানে পারমিয়াবিলিটি বাড়ে, তারপর হচ্ছে আমাদের ভাস্কুলার লিকেজ হয়। এই লিকেজ যাতে না হয় বা এই সমস্যা যাতে না হয়, এর জন্য আমাদের কি করা হয়, সি1 স্টোরেজ ইনহিবিটর দেওয়া হয়। দেখেন এখন এটার কথা, তার আগের যে কথাটা আছে, হেরিডিটারি অ্যানজিওডিমা কি, আমরা যদি দেখি, ইন কেস অফ দ্য হেরিডিটি এনজাইমা সিএইচ ইনহিবিটর কনসেন্ট্রেটেড ইজ গিভেন এজ এ প্রোফাইলাক্সিস লাইক দ্য সার্জারি এন্ড দ্য ডেন্টাল প্রসিডিউর। এটা হচ্ছে অ্যান্সার। কিন্তু আমরা যদি এখানে দেখেন যে আনকমন অটোসোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডার, এটাকে বলা হয় একটা হেরিডিটারি, তার মানে এটা একটা অবশ্যই কি কোন ধরনের ডিসঅর্ডার, মানে জেনেটিক্যাল একটা ডিসঅর্ডার, তাই না? অটোসোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডার এন্ড ইট ইজ এ ডেফিসিয়েন্সি অফ দ্য সি1 ইনহিবিটর। সি1 ইনহিবিটরের ডেফিসিয়েন্সি হবে, মানে এই সি1 কে যে যে থামাবে, সেই থামানোর মতো কেউ কেউ নাই। এখন সি1 যখন থামবে না, তখন কি হবে, এই সি1 আমাদের সবসময় কিসের উপর কাজ করবে, সি4
C4 এর উপর কাজ করে। আমরা যদি এখানে দেখি C1, এই C1 বেশি, বেশি করে ফরমেশন হচ্ছে। এই ফরমেশন হতে, হতে কার উপর কাজ করতেছে? C4 এর উপর কাজ করতেছে। এই C4 যে বেশি যখন ফরমেশন হবে, এই C4 যায় আমাদের পরবর্তীতে যায় আরো কিছু ফরমেশন হবে C3 এ এবং 5 এ। পরবর্তীতে এইগুলো যায় আমাদের ব্র্যাডিকাইনিন ফরমেশন করে। ব্র্যাডিকাইনিন ফরমেশন কালচারে কিন্তু ব্র্যাডিকাইনিনের কথা সরাসরি লিখে দেওয়া আছে। একটু দেখে নিবেন পরবর্তীতে যখন এগুলো আসবে। ইট লিডস টু ক্যাপিলারি পারমিয়াবিলিটি এন্ড ইডিমা অফ দ্য সেভারাল অর্গান, তাই না? তো এই অর্গানের কারণে আমাদের কি হবে? সেভারাল ল্যারিঞ্জাল ইডিমা এন্ড ক্যান বি ফ্যাটাল এন্ড স্টেরয়েডস ইন ক্যান বি ইউজফুল ইন ইনক্রিজিং অফ দ্য কনসেন্ট্রেশন অফ দ্য এই। তো যেহেতু আমাদের এখন যে কোনো সার্জিক্যাল প্রসিডিউর যেতে যাচ্ছি যাতে এই সমস্যাগুলো না হয়, তো যে জন্য আমাদের কি করবো? অবশ্যই C1 স্টারেজ ইনহিবিটর বা C1 ইনহিবিটরটাকে কি করতে হবে? ইনজেক্ট করতে হবে। তাই না? অ্যান্সার ইজ সি। Which type of the immunoreaction is the primarily responsible for the hyperacute graft rejection? hyperacute graft rejection কি? আমরা জানি acute rejection সাধারণত হচ্ছে দুই প্রকার বলা হয়। একটাকে বলা হয় acute এবং chronic, এটাই বেশি হয়। এবং আরেকটা রেসপন্স হতে পারে সেটাকে বলা হয় hyperacute। acute কোনটা? যেটা হচ্ছে আমাদের উইক থেকে মান্থসের মধ্যে ডে টু মান্থসের মধ্যে আসে, আর হচ্ছে মান্থস টু ইয়ারের মধ্যে যেটা আছে সেটাকে বলা হচ্ছে আমাদের chronic। কিন্তু এই hyperacute যেটা আছে সেটা হচ্ছে অপারেশন টেবিলেই চলে আসবে। কি বললাম? সেটা হচ্ছে অপারেশন টেবিলেই এটার মধ্যে এই রেসপন্সটা আমরা দেখতে পারবো। হ্যাঁ, তো অপারেশন টেবিলে যেহেতু দেখতে পারবো, তার মানে এমন না এমন কিছু হয়েছে যেটা হচ্ছে আপনার আগে থেকেই ফর্ম আছে, তাই না? যদি মনে করেন এখানে T1 মিডিয়েটেড ডিলেড হাইপারসেনসিটিভিটি হয়, ডিলেড হাইপারসেনসিটিভিটি মিনিমাম 2 থেকে 3 দিন পরে হবে। এটার এমন কিছু আছে যেটা আগে থেকেই এটার মধ্যে একটা অ্যান্টিবডি প্রডিউসড হয়ে আছে। এখন মনে করেন আমরা একটা দিয়েছি যে ব্লাড সেল ফ্রি ফিল আপ বা এরকম একটা যেটার মধ্যে আমাদের ব্লাড সেল কিন্তু এট প্রেজেন্ট অবস্থায় আছে, তাই না? এখন এই পেশেন্টের যখন এই ব্লাড সেলগুলো যখন আমাদের এই ডোনারের রিসিভারের সার্কুলেশনে চলে আসবে, তখন এইটা ধরেন আছে এ অ্যান্টিজেন আছে এর মধ্যে। এটা এ অ্যান্টিজেন, এটা অ্যান্টিজেন, এ অ্যান্টিজেন, এ অ্যান্টিজেন। এখন এর মনে করেন আপনার হচ্ছে হচ্ছে বি, ব্লাড গ্রুপ হচ্ছে রিসিভারের হচ্ছে বি। তো এখন এটার মধ্যে আমাদের অবশ্যই কি হয়েছে? আমাদের এর মধ্যে কি মানে কি অবস্থায় আছে? অ্যান্টিবডি প্রেজেন্ট অবস্থায় আছে। এর মধ্যে এ অ্যান্টিবডি আছে, এটার মধ্যে বি অ্যান্টিবডি আছে। তো এটাকে বলা হয় প্রি-ফর্মড অ্যান্টিবডিজ। প্রি-ফর্মড অ্যান্টিবডিজ অ্যাটাকিং অন দ্য ডোনারস অ্যান্টিজেন। যখন এই অ্যান্টিজেন যখন এর মধ্যে আসবে, তখন তো এর মধ্যে তো অ্যান্টিজেন আগে থেকেই এর মধ্যে তো অ্যান্টিবডি আগে থেকেই ফর্মেশন হয়ে আছে। তো এর আসলে অ্যাটাক করতে কোনো সময় লাগবে না। এর কি করবে? সাথে সাথে অপারেশন টেবিলেই আপনি এটাকে রিজেকশন দেখতে পাবেন যে এটা রিজেক্ট করছে। হ্যাঁ, আর অ্যাকিউট এবং ক্রনিক গুলো একটু ডিলে হবে। এই যে হাইপার অ্যাকিউট অর্ধেক রিজেকশন উইথিন দ্য মিনিটস টু আওয়ার্স আফটার ট্রান্সপ্লান্টেশন, ইট ইজ কজড বাই দ্য প্রি এক্সিস্টিং অ্যান্টিবডি অ্যান্ড দ্য রিসিপিয়েন্টস অফ দ্য অ্যান্টিবডিজ ইন দ্য রিসিপিয়েন্ট অ্যান্ড দ্যাট রিকগনাইজ দ্য ডোনার অ্যান্টিজেন। যেমন যদি আমাদের এ বিও মিসম্যাচ হয় এবং আরো কিছু হতে পারে, এবং অ্যাক্টিভেটিং কমপ্লিমেন্টস অ্যান্ড লিডিং টু দ্য গ্রাফট ফেইলার। দেখেন এই যে ইমিডিয়েট, এটা কেমন হবে? দ্য প্রিফর্ম অ্যান্টিবডিজ ইজ ডিরেক্ট এগেইনস্ট দ্য ডোনার টিস্যু কজড বাই দ্য অ্যাক্সিডেন্টাল ব্লাড টাইম ইনকম্প্যাটিবিলিটি হুইচ ইজ ভেরি রেয়ার অ্যান্ড পেশেন্ট ইজ হুইল স্টিল ইন সার্জারি উইথ থ্রোম্বোসিস এন্ড অক্লুশন অফ দ্য গ্রাফট ভেসেল। এটা হচ্ছে আমাদের কি হবে? অপারেশন টেবিলেই হবে। যদি আপনাকে এটা না বলে যদি বলা হয় যে এরকম একটা প্রশ্ন দেওয়া হয় যে সিনারিও বেস প্রশ্ন, এই প্রশ্নে কি বলা হয়েছে যে আপনি একটা অপারেশন টেবিলে আছে কিন্তু একটা গ্রাফটিং এর সময় সেটা রিজেক্ট করছে, তো এটা কোন ধরনের বা এটা কিভাবে হতে পারে? তখনই মনে করবেন এটা প্রিফর্ম কোনো অ্যান্টিবডি দ্বারা হয়েছে এবং এটা একটা অবশ্যই হাইপার অ্যাকিউট। আপনি যদি অ্যাকিউটটাও দেখেন সেটাও আপনাদের কি বলছে? উইক টু মান্থস, আর এটাকে বলছে মান্থস টু ইয়ার্স। আচ্ছা, the immunoglobulins of the which immunoglobulins are involved in the type 2 hypersensitive reaction? hypersensitive reaction এর মধ্যে কোন ইমিউনোগ্লোবিনটা বেশি ইনভলভ? এর মধ্যে অবশ্যই কোনটা হবে? আইজিএম এবং আইজিজি। যদি এটা আমাদের এসবিএম এর প্রশ্ন, তো সেক্ষেত্রে আপনি চিন্তা করতে পারেন কোনটা হবে। সেক্ষেত্রে আপনি চিন্তা করতে পারেন এটা হবে হচ্ছে আইজিজি হবে। হ্যাঁ, এবং না হলে যদি দুটাই থাকে দুটার মধ্যে আইজিএম এবং আইজিজি দুটাই হয়। এই যে দেখেন এখানে খুব সুন্দর করে বলা দিয়ে আছে। Cytotoxic hypersensitivity reaction occurs when the antibody is directed at antigens of the cell membranes and activate complement. It generates by the membrane complex which damage to the antibody IgM and IgG. ঠিক আছে? সেটা কিভাবে হবে এবং কিছুক্ষণ পরে hypersensitivity reaction নিয়ে আমাদের আরেকটা প্রশ্ন আছে, সেখানে আমরা দেখব। আচ্ছা, এই প্রশ্নের কথা কি বলা হয়েছে আমরা একটু দেখি। পেশেন্টের কি হয়েছে? আমাদের একটা ব্লাড ট্রান্সফিউশন হয়েছে, তার পরবর্তীতে উম on or later it presented with a tachycardia, hypotension and the discoloration of the urine. Which mechanism is involved in here? তো কোন ধরনের ইনভলভ এটা হতে পারে? দেখেন, মাস্ট সেল রিজেনারেশন হলে তো ডিসকালারেশন অফ দ্য ইউরিন হওয়ার কথা না। ডিসকালারেশন অফ ইউরিন হচ্ছে মানে কি? আপনার কোনো না কোনোভাবে মানে ব্লাড সেল ভাঙতেছে, আরবিসি ভাঙতেছে। এখন আরবিসি কোথায় ভাঙতে পারে? অবশ্যই টাইপ
টু বা টাইপ টু হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। টাইপ টু হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনে কিন্তু এটা হবার কথা, এবং সেইটা টাইপ টু হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনের মধ্যে কি হয় দেখেন, এই হাইপার সেন্সিটিভিটি এখানেও বলা বলা হয়েছে যে একটা হচ্ছে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হবে, সেল মেমব্রেনস অ্যাক্টিভেট কমপ্লিমেন্ট, ইট জেনারেটস মেমব্রেন একটা কমপ্লেক্স, এবং তারপরে এই মেমব্রেন গুলো সবগুলো কি হবে, এটা ব্রেকডাউন হবে। ঠিক আছে, তার মানে অ্যান্সার হবে কোনটা আমাদের, অবশ্যই কমপ্লিমেন্ট মিডিয়েটেড সেল লাইসিস। এই যে ABO blood transfusion is a type 2 hypersensitivity reaction where the cytotoxic hypersensitivity occurs when the antibody is directed to the antigen of the cell members, activate complement, and this generates in the membrane complex is leading to cell death. আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ফলোইং অফ দ্য হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন অফ দ্য কমপ্লেক্স ফর্ম বাই দ্য কমপ্লিমেন্ট কম্পোনেন্টস C5b to C9। এটা আমরা খুব ভালো করেই জানি এটা কি, এটাকে কি বলা হয়, যে এটা হচ্ছে আমাদের মেমব্রেন একটা কমপ্লেক্স বলা হয় এটাকে, এবং মেমব্রেন একটা কমপ্লেক্স কি করে, এটা মেন ফাংশনটা হচ্ছে আমাদের পারফেক্ট দ্য ব্যাকটেরিয়াল সেল মেমব্রেন, এই ব্যাকটেরিয়াল সেল মেমব্রেনটাকে পারফেক্ট করে, এবং পারফেক্ট করলে আমাদের সেই অর্গানস গুলো বের হয়ে যায় এবং ব্যাকটেরিয়া আলটিমেটলি ডিস্টার্ব বা ডেড হয়ে যায়, তাই না? তো অ্যান্সার কি হবে, টু পারফেক্ট দ্য সেল মেমব্রেনস। দেখেন এই নামটা অবশ্যই মনে রাখবেন, এই নামটাকে কি বলা হয়, মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স, এটাকে কি বলা হয়, মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স, মনে রাখবেন এটা। এই প্রশ্নটা একটু এটিপিক্যাল, দ্য মোস্ট ইম্পর্টেন্ট এনজাইম ইন হুইচ দ্য গামা ইন্টারফারেন্স অ্যাক্টস অ্যান্ড কজ অ্যাক্টিভেশন অ্যান্ড অ্যাগ্রিগেশন অফ দ্য ম্যাক্রোফেজ। আগেও বলা হয়েছে গামা ইন্টারফেজ এবং ম্যাক্রোফেজ নিয়ে প্রশ্ন এসেছে, সেটার মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এনজাইম কোনটা, এটাকে বলা হয় এনডিপিএস অক্সাইডাইজ, NADPH অক্সাইডাইজ, এটাকে বলা হয় দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এনজাইম। এই দেখেন, NDPase is the oxidase is the most important enzyme of the phagocytosis. This the gamma interfer induce this enzyme activity and thus formation of the macrophage increase. Thus function of the macrophage is increase. এই যে এখানে আপনারা এই লাইনটা আছে দেখেন, and NK cell it is also inducing the synthesis of the NDPase oxygen which produce reactive oxygen species and highly microcytal। এটাই হচ্ছে আমাদের মেনলি কি করে, আমাদের যে আমরা জানি যে পার অক্সাইড এবং সুপার অক্সাইড যেটা ফর্মেশন হয় লাগে হচ্ছে কি করার জন্য, ব্যাকটেরিয়া কিলিং এর জন্য, সে হচ্ছে সেগুলো ফাংশন করার জন্য এটার একটা রেসপন্সিবিলিটি কিন্তু থাকে, দ্যাটস ওয়াই এটা ইম্পর্টেন্ট। সাইটোকাইনস আর রেসপন্সিবল ফর দ্য ফিভার। দেখেন এখানে একটা প্রশ্ন, একটা ব্যাপার আছে, এখানে যে দুইটা অপশন দেওয়া আছে এটা কিন্তু প্রিভিয়াস প্রশ্ন, মেডিসিন ফ্যাকাল্টির প্রশ্ন। সাইটোকাইনস যেটা হচ্ছে আপনার ফিভারের জন্য রেসপন্সিবল, যদি এরকম প্রশ্ন থাকে, দেখেন আপনি যদি দেখেন ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, TNF আলফা, এই সকল কিছুই আপনাদের সাইটোকাইনসের কিসের জন্য রেসপন্সিবল, ফিভারের জন্য রেসপন্সিবল। কিন্তু এটা একটা SBF বেস প্রশ্ন, আপনার BCPS এর কাজই এটা, 3টা 4টা প্রশ্নের উত্তর থাকবে, 3টা উত্তর থাকবে, 2টা উত্তর থাকবে, সেটা আপনার এসে দিয়ে দিবে যে এখান থেকে যে কোনো একটা চুজ করেন। তো যদি বলা হয় এটার মধ্যে, যেহেতু বলেছে সাইটোকাইন ইজ রেসপন্সিবল ফর দ্য ফিভার, এর মধ্যে আমি আগেও বড় বলতেছি ইন্টারলুকিন বেটা, TNF আলফা, এই সকল কিছুই এটার মধ্যে রেসপন্সিবল। এর মধ্যে আপনার তারপরে মনে করেন যদিও ইন্টারলুকিন 6 একটু কম, কিন্তু TNF আলফা আর একটু ইন্টারলুকিন বেটা এই দুটাই কিন্তু ভালো ইম্পর্টেন্ট, কিন্তু যদি সিঙ্গেল বেস্ট অ্যান্সার হয় তখন আপনার উত্তর করতে হবে TNF আলফা। ঠিক আছে, আচ্ছা, হুইচ ইমিউনোগ্লোবিন ইজ প্রডিউসড ইন দ্য ফার্স্ট ডুরিং দ্য প্রাইমারি ইমিউনো রেসপন্স। আমরা জানি ইমিউনো রেসপন্স আমরা দুই প্রকারে ভাগ করতে পারি, একটাকে বলা হয় প্রাইমারি ইমিউনো রেসপন্স, আর একটাকে বলা হয় সেকেন্ডারি ইমিউনো রেসপন্স। প্রাইমারি ইমিউনো রেসপন্স কি, যে যখন হচ্ছে আপনার এই এন্টিজেন, এমন এন্টিজেন দ্বারা এক্সপোজার হয়েছে যে এন্টিজেন দ্বারা এক্সপোজার আপনার আগে কখনো হয় নাই, ওই যদি আপনার একদম নতুন একটা এন্টিজেন দ্বারা এক্সপোজার হয়, তখন এটা কোন ধরনের, যে ধরনের রেসপন্স করে বা যে ধরনের ইমিউনো রেসপন্স করে সেটাকে বলা হচ্ছে আমাদের প্রাইমারি ইমিউনো রেসপন্স। এবং সেকেন্ডারি ইমিউনো রেসপন্স হয়েছে যখন এটা দ্বারা আগে একবার এক্সপোজার হয়েছে, কিছু মেমোরি সেল আছে, কিছু জানাশোনা আছে, তো সেক্ষেত্রে আপনার কোন ধরনের ইমিউনো রেসপন্স হয়, সেক্ষেত্রে আপনার ইমিউনো রেসপন্স হচ্ছে সেকেন্ডারি ইমিউনো রেসপন্স। এবং IgM হচ্ছে আমাদের প্রাইমারির ক্ষেত্রে কাজ করে, এবং IgG এর ক্ষেত্রে আমাদের মেনলি কাজ করে হচ্ছে, IgG কাজ করে মেনলি হচ্ছে সেকেন্ডারি ইমিউনো রেসপন্সের ক্ষেত্রে। এই যে দেখেন, একদম প্রাইমারি ইমিউনো রেসপন্সের ক্ষেত্রে আমাদের 7 ডে থেকে কে শুরু হয়েছে, IgM শুরু হয়েছে, এবং তার কিছুক্ষণ পরে আমাদের IgG বাড়তেছে। আমরা এটা কিভাবে দেখেন, আপনার একটা ক্লিনিক্যাল উদাহরণ যদি আপনি দেখেন, আমরা যদি তখন ডেঙ্গু ভাইরাসটা হয়, যে ডেঙ্গু ভাইরাস হলে আমাদের প্রথম দিনে তো বলা হয় NS1 করতে, কারণ আমাদের শরীর তখন কি থাকে, ডেঙ্গুর অ্যান্টিজেন থাকে। কিছুদিন পরে আপনাদের যখন কয়েকদিন যাই, তখন আমাদের বলতে বলতে বলা হয়েছে আমরা এখন IgM করব, কারণ NS1 আমরা এখন পাবো না। NS1 এর পরিবর্তে আমাদের কি হয়ে গেছে, অ্যান্টিবডি দাঁড়ায় গেছে, এবং সেই অ্যান্টিবডি কি করতেছে, NS1 কে নষ্ট করে ফেলতেছে। তো দেখুন, যেহেতু আমাদের অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমাদের আর কি পারবো না, আমরা অ্যান্টিজেনটা পাচ্ছি না, তখন আমাদের অ্যান্টিজেন আসে নেগেটিভ, কিন্তু তখন আমরা IgM করলে পাই পজিটিভ। তারপরে কি একটা দিন, দু একটা দিন আসে যেই দিনে আমাদের IgM IgG দুটাই পজিটিভ থাকে, কিন্তু তারপর কিছুক্ষণ পরে আবার দেখা যায় IgM নেগেটিভ হয়ে যায়, IgG
পজিটিভ থাকে, তাই না? তো এটার কারণটাই হচ্ছে এই যে আইজিজিটা পরবর্তীতে শুরু হয় কিন্তু বেশি দিন থাকে এবং আইজিএম কিছুক্ষণ শুরু হয় এবং খুবই দ্রুত এটা কি হয়ে যায়? বিলীন হয়ে যায়। আচ্ছা, রিগার্ডিং হ্যাপটেন, হ্যাপটেন বলতে আমাদের কি বোঝায়? এটা হচ্ছে এমন একটা আ এমন একটা কিছু যেটা হচ্ছে এমন একটা অ্যান্টিজেন যে অ্যান্টিজেন নিজে, নিজে কি করতে পারে না? অ্যান্টিবডি আ ইনডিউস করতে পারবে না। কিন্তু সে তার সাথে যদি কিছু এড হয়, এড হবার পরবর্তীতে সে কি করতে পারবে? সে এটাকে অ্যান্টিজেনের মতো তখন সে কি করতে পারবে? কাজ করতে পারবে। হেপটেন থেকে কিন্তু আমাদের প্রশ্ন আগে এসেছে। আমাদের ফ্যাকাল্টিতে প্রশ্ন এসেছে। তার মানে এটা অবশ্যই কিন্তু ইম্পোর্টেন্ট, হ্যাঁ? আমাদের কি বললাম? সে কি করতে পারবে না? অ্যান্টিবডি ইনডিউস করতে পারবে না ইটসেলফ, কিন্তু যখন একটা আমাদের ক্যারিয়ার প্রোটিনের সাথে বাইন্ডিং হবে, ক্যারিয়ার প্রোটিনের সাথে বাইন্ডিং হবার পরবর্তীতে সে হচ্ছে কি করবে? ইমিউনো রেসপন্সটা দিতে পারবে, হ্যাঁ? আচ্ছা। পরবর্তীতে প্রশ্ন দেখেন, এ নম্বরে কি বলা হয়েছে? হ্যাপটেন ইজ এ অ্যান্টিজেন বাইন্ডিং সাইট অফ দ্যা ইমিউনোগ্লোবিন, এরকম কোনো ব্যাপার-স্যাপার নাই। তারপর সি নাম্বার যদি দেখেন, হ্যাপটেন ক্যান বাইন্ড অন দ্যা অ্যান্টিজেন রিসেপ্টর অফ দ্যা CD4 উইথআউট বিং পোসেসড বাই দ্যা এরকমও না। সে অ্যান্টিবডি রেসপন্সই করতে পারে না। সে আর সরাসরি সুপার অ্যান্টিজেন কিভাবে হবে? পরবর্তীতে পার্ট অফ দ্যা অ্যান্টিবডি না, সে আসলে কোনো অ্যান্টিবডি না। হ্যাপটেন ইজ দ্যা ডিফাইন্ড অ্যাজ এ অ্যাবিলিটি অফ দ্যা বাইন্ড, এরকম কিছু না। তার মানে অ্যান্সার শুধুমাত্র বি আমাদের সঠিক হচ্ছে। The hapten cannot induce antibody by itself and but it can do the conveniently bond to the carrier protein, এবং ক্যারিয়ার প্রোটিনের সাথে যখন যুক্ত হবে তখন সে কি করতে পারবে? একটা অ্যান্টিবডি প্রডিউস করানো মানে কি করতে পারে? ইনডিউস করতে পারবে। দেখেন এখানে লিখা আছে, আপনারা একটু দেখলে দেখবেন, ইটস আ molecule is cannot immunogenic itself but it can react as a specific antibody. Heptan can small molecules and AAA যখন সে কোভ্যালেন্ট বাইন্ডিং করে, বাইন্ডিং করার পরবর্তীতে সে কি করে? অ্যান্টিজেনটা অ্যান্টিবডি রেসপন্সটা ইনডিউস করতে পারে। আচ্ছা, প্লাজমা সেল কোন ধরনের ইমিউনিটি? আমরা এটা সবাই জানি। এটা হচ্ছে হিউমারাল ইমিউনিটির মধ্যে পড়বে। অ্যান্সার ইজ সি। এই যে অনেক কথাবার্তা, এত কথাবার্তা শুধু দরকার নাই। শুধুমাত্র এখানে দেখেন এটা হচ্ছে হিউমারাল, এটা হচ্ছে সেল মিডিয়েটেড। আচ্ছা, দেখেন এই প্রশ্নটা আপনারা চিন্তা করলে পারবেন যে হচ্ছে if 16 years old in a recurrent respiratory and recurrent respiratory and gastrointestinal infection, lab test shows that low secretory antibodies। দেখেন এটা আপনার ২ টা অপশন থেকে আসে। ১ম এ কিছুক্ষণ আগে একটা IgG এর মধ্যে বলেছি যে IgA হচ্ছে কি করে? IgA হচ্ছে মেইনলি রেসপন্সিবল ফর দ্যা মেমব্রেনাস ইমিউনিটি। মেমব্রেন যেখানে থাকে সেইখানে হচ্ছে আমাদের ইমিউনিটি দেয় কে? IgA। এবং এই মেমব্রেনাস ইমিউনিটি গুলো কোথায় থাকে? দেখেন রেসপিরেটরি ট্র্যাক্ট, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল, এই যে এখানে তো আমাদের কি থাকে? সরি, মেমব্রেনাস না, মিউকাস ইমিউনিটি দেয়, হ্যাঁ? আমি ভুল বলছি। এটা কি হবে? মিউকাস ইমিউনিটি দেয়। তো মিউকাস মেমব্রেন ইমিউনিটি দেয়। এখন আ ১ম কথা আমি আপনাকে বললাম, আচ্ছা, ১ম কথা যেটা আমি আপনাকে বললাম যে এটার মধ্যে লো সেক্রেটরি অ্যান্টিবডিজ। এখানে বলা হচ্ছে একটা সেক্রেটরি অ্যান্টিবডিজ এর পরিমাণটা কি আছে এখানে? কম আছে। এবং সেক্রেটরি অ্যান্টিবডিজ টা কোনটা? সেক্রেটরি অ্যান্টিবডিজ টা কোনটা হবে? এখানে অবশ্যই IgA হবে এবং IgA কোনটা হবে? IgA এর মধ্যে যদি বলা হয় IgA হবে হচ্ছে এখানে ডাইমেরিক। আমরা জানি এখানে একটা আছে মনোমারিক, একটাকে বলা হচ্ছে ডাইমেরিক। এই যে একটা হচ্ছে মনোমারিক, আরেকটা হচ্ছে আমাদের এখানে ডাইমারিক, হ্যাঁ? এটার মধ্যে থাকে হচ্ছে যে চেইন দ্বারা হচ্ছে এটার সাথে এটা যুক্ত থাকে। আর এটা IgA থাকে হচ্ছে কোন আ মনোমারিক যেটা থাকে এটা থাকে হচ্ছে আমাদের ব্লাডের মধ্যে বা সেরামের মধ্যে। আর এটা থাকে হচ্ছে আমাদের মিউকাস মেমব্রেন বা সেক্রেশন এর মধ্যে। আচ্ছা। পরবর্তীতে হুইচ ওন দ্যা মোস্ট এফিসিয়েন্ট পাথওয়ে অফ দ্যা কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন? আমরা জানি কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন এর মধ্যে, পাথওয়ে অ্যাক্টিভেশন এর মধ্যে আমাদের অবশ্যই কি আছে? ২ টা অ্যান্টিবডির নাম বলে দেয়া আছে। একটা IgM আর একটা হচ্ছে IgG। IgA ও করতে পারে কিন্তু এটাকে বলা হয় যে এটা হচ্ছে আমাদের অল্টারনেটিভলি বা এরকম ভাবে করতে পারে বা অ্যাগ্রিগেটেড IgA করতে পারে। কিন্তু IgG, IgM সবই করতে পারে। কিন্তু যদি বলা হয় মোস্ট এফিসিয়েন্ট পাথওয়ে অফ দ্যা কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন যদি বলা হয় সেখান থেকে আপনার অবশ্যই চুজ করতে হবে IgM। এই যে, ঠিক আছে? IgM। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, এ 40 ইয়ার্স ওল্ড ফার্মার is the represent as a deep contaminated laceration and has no history of the tetanus vaccination and you plans to the give tetanus toxoid injection and which is the main purpose of the administrating tetanus toxoid is। মানে আপনার এটা আগে যদি আপনি প্রশ্নটা ধরতে পারেন যে এটা কোন ধরনের ইমিউনিটির কথা বলা হয়েছে। এটা কি অ্যাক্টিভ ইমিউনিটির কথা বলা হয়েছে নাকি প্যাসিভ ইমিউনিটির কথা বলা হয়েছে? আপনি অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে? দেখেন আমরা যেহেতু বলা হচ্ছে যদি আমরা টক্সেড দেই, লাইভ ভ্যাকসিন দেই বা সাবক্লিনিক্যাল ইনফেকশন, ক্লিনিক্যাল ইনফেকশন, সকল ইনফেকশন এর ক্ষেত্রে যদি আমাদের নিজের শরীর প্রতিরোধ তৈরি করে, টক্সেড দিলে তো আমি সরাসরি প্রতিরোধ ব্যবস্থা দিচ্ছি না। আমি শরীরকে এমন জিনিস দিচ্ছি যে জিনিসের ফলে সে শরীরটা কি করতে পারবে? একটা প্রতিরোধ ব্যবস্থা তৈরি করতে পারবে। তাই না?
তো আহ, তাহলে সে শরীর যেহেতু নিজে প্রতিরোধ ব্যবস্থা তৈরি করতে চায়, সেক্ষেত্রে অবশ্যই এটা কোন ধরনের ইমিউনিটি হবে? এটা একটা অ্যাক্টিভ ইমিউনিটি হবে। তো দেখেন প্রশ্ন বি নম্বরে বলেই দেওয়া আছে টু ইন্ডিউস অ্যাক্টিভ ইমিউনিটি, তার মানে অ্যান্সার ইজ বি। বাকি যতগুলো কথা বলে দেওয়া আছে সবগুলো দেখেন, এটা হাইপারথেসিস, এটা হচ্ছে আপনাদের প্যাসিভ ইমিউনিটির কথা, এটাও প্যাসিভ ইমিউনিটির কথা, এটাও প্যাসিভ ইমিউনিটির কথা। সেল মিডিয়েটেড ইমিউনিটি তো আসলে হিউমারাল ইমিউনিটি বা এই ধরনের কিছুতে আমরা কি করবো না, পাবো না। আচ্ছা, হাউ পাইরোজেনিক টক্সিন অফ দ্য স্টেপ্টোকক্কাস কজেস দ্য স্কারলেট ফিভার। এই স্কারলেট পাইরোজেনিক টক্সিন অফ দ্য স্টেপ্টোকক্কাসকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে আমাদের সুপার অ্যান্টিজেন। এটাকে কি বলা হয় আমাদের? সুপার অ্যান্টিজেন। ঠিক আছে। তো সুপার অ্যান্টিজেনের আপনাদের কাজটা কি? সুপার অ্যান্টিজেনের সরাসরি কি করতে পারে? এটা হচ্ছে টি সেলের কাছে অ্যাক্টিভ করতে পারে। এর আর কোনো কি দরকার হয় না, এপিএসসি পি সি এর দরকার হয় না, বা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের কোনো দরকার হয় না। সরাসরি টি সেলের সাথে বাইন্ড করে বা টি সেলের সাথে অ্যাক্টিভ মানে কাজ করে সে কি করতে পারে? আমাদের ইমিউনিটি রেসপন্স বা এই রেসপন্সটাকে শুরু করতে পারে, তাই না? তো আমাদের দেখেন একটা বি সেল অনলি এটা হবে না, তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের রিপ্রেজেন্ট রেকর্ড না, এটারও লাগে না, এবং ইনহিবিটস টি সেল প্রলিফারেশন এটাও হবে না, অ্যাক্টিভেটিং টি সেল ডিরেক্টলি, তার মানে অ্যান্সার ইজ ডি। In anaphylaxis, the first events after the allergen cross-links the IgG in on the mast cell. আমাদের হুম, আচ্ছা, আচ্ছা। তো দেখেন আমাদের এখানে ফার্স্ট ইভেন্টের কথা কোনটা বলা হয়েছে? আমরা জানি আইজিজি এর মধ্যে এখানে এসে আমাদের এটা হচ্ছে মাস্ট সেল, মাস্ট সেলে যায় হচ্ছে আমাদের আইজিই, প্রথমে এখানে একটা লাগবে, এখানে একটা লাগবে, যার পরে এই দুইটা আইজিই এর মধ্যে একটা হচ্ছে আমাদের ক্রস লিঙ্ক করবে কে? পরবর্তী অ্যান্টিজেন। দেখেন এই জায়গায় একটা ব্যাপার আছে, আমাদের সবসময় এই জিনিসটা মনে রাখতে হবে যে আমাদের যে অ্যানাফিলাক্সিস বা এই যে রিয়াকশন, এটা হচ্ছে প্রাইমারি এক্সপোজার বা প্রথম এক্সপোজারে হবে না, আগে কখনো এক্সপোজার হয়ে থাকতে হবে, সেখান থেকে আমাদের একটা এরকম অ্যান্টিবডি বা কিছু একটা তৈরি হইতে পারবে, হয়ে থাকবে। তো যখন এই অ্যালার্জেনটা কি করবে, আমাদের এই আইজিই এর সাথে লাগবে, এই দুইটা আইজিই কে যখন হচ্ছে আমাদের বাইন্ডিং করে ফেলবে বা ক্রস লিঙ্ক করে ফেলবে, তখন হচ্ছে মাস সেলটা রিগ্রানুলেশন করবে। মাস সেল রিগ্রানুলেশন হওয়ার পরে এখানে কি এখান থেকে কি রিলিজ হবে? হিস্টামিন রিলিজ হবে। এই হিস্টামিন রিলিজ হয়ে হচ্ছে আমাদের পরবর্তীতে সমস্যাগুলো হয়। এই পরবর্তীতে আমরা এটা ট্রিটমেন্ট হিসেবে আমরা কি দেই? আমরা জানি এখানে অ্যাড্রেনালিন বা ইপিনেফ্রিন দেওয়া হয়। অ্যাড্রেনালিন বা ইপিনেফ্রিন দেওয়া হয়, তার অনেক কার্ডিওভাস্কুলার ইফেক্ট আছে, সেটাও সত্য, কিন্তু আরেকটা সত্য হচ্ছে সে কি করে? এই মাস সেলটাকে স্টাবিলাইজেশন করে। অ্যাড্রেনালিন কি করে? মাস সেলটাকে স্টাবিলাইজেশন করে। ঠিক আছে। তো আমাদের প্রশ্ন উত্তর সেটা না, শুধুমাত্র এটা আসলে পারার উচিত যে which is the first after the allergen cross-link in the Ig on mast cell, आंसर কি হবে? মাস সেল ডিগ্রানুলেশন। এই যে মাস সেল ডিগ্রানুলেশন, ডিগ্রানুলেশন হচ্ছে রিলিজ হচ্ছে কি? মিডিয়েটরে। দেখেন এই হিস্টামিন রিলিজও কিন্তু হবে, বাট এটা কিন্তু প্রথমে হবে না, যেহেতু আমাদের ফার্স্টের কথা বলা আছে, অবশ্যই आंसर কি হবে? মানে মাস সেল ডিগ্রানুলেশন, आंसर ইজ ই। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আমাদের ক্লাস আজকের মতো এই পর্যন্তই।